আজকে আমরা দেখব মূলত নেম রেঞ্জ এবং নেম রেঞ্জ ব্যবহার করে আমরা কিভাবে একটা ডাইনামিক ড্রপ ডাউন মেনু কিংবা হচ্ছে ডাইনামিক একটা রেঞ্জ আমরা তৈরি করতে পারি। দেন তার সাথে ডেটা ভ্যালিডেশন, তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, এই বিষয়গুলো দেখব। দেন পরবর্তীতে আমরা কালকে দেখার চেষ্টা করব এক্সেলের গ্রাফ এবং চার্ট রিলেটেড। নেক্সট উইকে হয়তো বা আমরা পিভট টেবিল এবং যদি আমরা পাওয়ার কুইরিটা যদি সাথে দেখি আগে, তাহলে হয়তো বা পাওয়ার কুইরিটা দেখবো, না হলে পাওয়ার কুইরিটা পরবর্তীতে আমরা পাওয়ার বিআই এর সাথে দেখবো। সো দুটা জিনিস আপনার একদমই সেম। পাওয়ার বিআই আপনি যেভাবে ইউজ করবেন, এক্সেলের ক্ষেত্রেও আপনি ওইভাবে ইউজ করবেন। সো এটা হইতে পারে যে আমি ওটা পরে দেখাইতে পারি আর কি, বা এটা দেখাও যাইতে পারি। এখন দেখাইলে পরে আর দেখানোর দরকার হবে না, তখন আমরা জাস্ট ডিরেক্ট কাজ করতে পারবো। আর উম, তারপরে হয়তোবা আমরা জানুয়ারির শুরুতে হয়তোবা আমরা যদি এসকিউএল দিয়ে যদি হচ্ছে শুরু করি, বা পাওয়ার বিআইটা যদি হচ্ছে পরে দেখি, দেন হয়তোবা আমরা এসকিউএল দিয়ে শুরু করতে পারবো। সো এসকিউএল এর জন্য আমি ভাবতেছিলাম যে আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো। তো পরে আমি বেশ একটা ভালো একটা রিসোর্স পাইছি, যে রিসোর্সটা আমার মনে হয়েছে যে শুরু করার জন্য একটা পারফেক্ট একটা রিসোর্স। সো আমি ওইখানে দেখাবো, দেন তারপরে মাই স্কুলেও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে পরের বিষয়। তো আজকে মূলত ওই এর আগে আমি গত ক্লাসে মনে হয় কথা হয়েছিল আর কি, যে পরে কি কি আসবে ওইটার ধারণা দেওয়ার জন্য আমি এতটুকু শেয়ার করে রাখলাম। সো আজকে যে বিষয়গুলো আমরা কথা বলবো, আমরা সেখানে চলে যাই। সো বিষয়টা সেই আগের মতোই আমরা চেষ্টা করব। আহ, আমরা একটা বিষয় শেষ করব, দেন তারপরে আমরা কোয়েশ্চেন্স নেওয়া বা ই করার চেষ্টা করব আর কি। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। সো আশা করি হচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমরা প্রথমে দেখব হচ্ছে নেম রেঞ্জ। এখন নেম রেঞ্জ বিষয়টা আসলে কি? নেম রেঞ্জ বিষয়টা হলো যে আমরা যখন কোনো একটা ডেটা বা যে কোনো সংখ্যক সেল আমরা সিলেক্ট করি, এটা আমি ওই বেসিক্সের ওই সময় বলেছিলাম। ধরেন যে এখানে আমি ইয়ার রিলেটেড ডেটাগুলো আছে 2020 থেকে 2030 পর্যন্ত। তো যখন আমি এই ডেটাগুলো একত্রে আমি সিলেক্ট করলাম, এইটাই হচ্ছে একটা রেঞ্জ, কারণ এই প্রত্যেকটা এক একটা সেল এবং এইখান থেকে 2030 পর্যন্ত যে পুরো এটা হচ্ছে রেঞ্জ। সো নেম রেঞ্জ হলো যে আমি এই রেঞ্জটাকে যখন আমি সিলেক্ট করলাম, আমি চাইলে এইটা ধরেন এই ডেটাগুলো কি রিলেটেড ডেটা, ইয়ার রিলেটেড ডেটা। সো ইয়ার রিলেটেড ডেটা হওয়ার কারণে আমি যদি হচ্ছে চাই এটাকে একটা আহ, নাম দিতে পারবো ইয়ার। মানে এই সবগুলা ডেটাকে আমি একটা নাম দিতে পারবো ইয়ার। এতে সুবিধাটা যেটা হবে, ধরেন আমি যদি এখানে একটা ফর্মুলা লিখি, তো এখানে যদি আমাকে আহ ধরেন এখানে কি লিখতে পারি, যদিও ইয়ার ধরেন যে আমি ধরেন সাম মানে একটা যোগের, যদিও এটার সাথে এটা কোনো নাই, জাস্ট আমি বোঝানোর জন্য। তো আমি যদি এইগুলার যোগ করতে চাই, তখন আমাকে এভাবে ড্র্যাগ করতে হবে এবং এটার আনসার আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি এটার একটা নেম ক্রিয়েট করি, জিনিসটা আসলে টেবিলের মতো হবে। সো টেবিলে যেরকম আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। সো এটাকে আমরা একটা নাম দিতে পারবো। সো এই নামটা ইউজ করলে আমার সুবিধার হবে যে আমরা একটা ডাইনামিক একটা করতে পারবো, কিংবা আমাদের এরকম ড্র্যাগ করে আমাদেরকে আবার পরবর্তীতে সিলেক্ট করতে হবে না। আমরা জাস্ট ওই লেখাটা অটোমেটিকলি চলে আসবে। আমরা যখন ওই যে ফর্মুলা টাইপ করি যেরকম আমাদের এখানে এইগুলা লেখাগুলো চলে আসে, তো ওইরকম আমার ওই নেম রেঞ্জ গুলাও দেখাবে। সো ওইখান থেকেও আমি সিলেক্ট করে দিতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে নেম রেঞ্জ। এখন আমরা নেম রেঞ্জটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখবো। নেম রেঞ্জ মূলত তিনটা উপায়ে আপনি এক্সেলে ক্রিয়েট করতে পারবেন। সো আমি তিনটা দেখাবো, আপনাদের যেইটা সুবিধা মনে হয় যখন সেটাতেই করতে পারেন। ধরেন এই ইয়ারগুলোর জন্য আমি একটা ই ক্রিয়েট করতে চাই, নেম ক্রিয়েট করতে চাই। সো আপনি যে ডেটা বা যে রেঞ্জের জন্য করতে চান সেগুলো আপনি সিলেক্ট করবেন। দেন আপনি দেখেন এই যেটাকে বলছি আমরা হচ্ছে নেম বক্স। সো এইখানেও আপনি চাইলে ডিরেক্টলি নাম এটাকে লিখে দিতে পারেন। সো আপনি এটাকে লেটস সে নাম দিতে পারেন ইয়ার। সো ইয়ার চেপে আপনাকে অবশ্যই ইন্টার চাপতে হবে। সো ইন্টার যদি আপনি না চাপেন, তাহলে হয়তো বা আপনি ভুলে এটা না হতে পারে। দেখেন আমি আবার যখন সিলেক্ট করতেছি, তখন কিন্তু এই ইয়ারটা আসতেছে। সো একটু আগে আমরা যে সামটা করলাম, ধরেন এইটাই যদি আবার এইখানে করি, দেন হচ্ছে আমি যদি এখন সাম অফ লেটস সে ইয়ার দেখেন,
এটা কিন্তু দেখাইতেছে, আর এই ইয়ারটা কিন্তু এটা হচ্ছে যে ফাংশন বা ইয়ার ফ্র্যাকশন, এগুলো হচ্ছে ফাংশন। বাট এই যে উপরে যে ইয়ারটা আমি যারা লেখা শুরু করছে, এটা হচ্ছে আমার নেম রেঞ্জ, এটা অলরেডি হয়ে গেছে। এবং দেখেন যখনই আমি এটা সিলেক্ট করলাম, এই রেঞ্জের ডেটাটা আমার সিলেক্ট হয়ে গেছে অলরেডি। সো এটা হচ্ছে আপনার নেম রেঞ্জের হচ্ছে সুবিধা। শুধু এইটা না, এটার মাধ্যমে আমরা একটা পরবর্তীতে আসতেছে আমরা ডাইনামিক ড্রপ ডাউন মেনু আমরা তৈরি করতে পারবো। ওইখানে আমি একটু পরে আসতেছি। সো এটা গেল একটা ওয়ে, আমি এইভাবে নেম রেঞ্জটা তৈরি করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে, আমি ডেটাটা সিলেক্ট করলাম, সে ধরেন যে এখন আমরা অন্য একটা ডেটা সিলেক্ট করব, ধরেন এই ডিপার্টমেন্টের জন্য আমরা একটা নেম রেঞ্জ করব। সো আপনি ডেটা যেই ডেটার জন্যই করবেন সেই ডেটাটা সিলেক্ট করেন, দেন এখানে আপনারা যাবেন হচ্ছে ফর্মুলাতে, উপরের থেকে মেনু থেকে ফর্মুলা, এবং এই যে ডিফাইন নেম যে গ্রুপটা আছে এখানে, এখানে দেখেন আছে নেম ম্যানেজার, ডিফাইন নেম, ইউজ ইন ফর্মুলা, আর ক্রিয়েট ফ্রম সিলেকশন। সো নেম, কোন একটা নামই করার জন্য আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ডিফাইন নেম। সো আমি যখন ডিফাইন নেমে ক্লিক করব, তখন এরকম একটা ডায়লগ বক্স আসবে। সো এখানে আপনাকে এটা এটা দিতে হবে যে এইটা আপনি কি নাম দিতে চান। মূলত এখানে ধরেন এটাকে আমি দিলাম ডিপার্টমেন্ট। ওকে। আর এইখানে দেখেন তারপরে আসছে হচ্ছে স্কোপ, মানে এই নেম রেঞ্জটা বা এই নামটা আপনি কোথায় ইউজ করতে চান বা এটার স্কোপটা কতটুকু হবে। আপনি যদি ওয়ার্কবুক দেন, তাহলে এখানে ধরেন যে এই যে 4টা শিট আছে, আরো যত আপনি শিট এখানে অ্যাড করবেন, প্রত্যেকটা শিটে আপনি চাইলে এই নেম রেঞ্জটা ব্যবহার করতে পারবেন। যদি আপনি আহ শুধুমাত্র নেম রেঞ্জ দেন, শুধুমাত্র এটা নেম রেঞ্জই হয়ে থাকবে, ওই রেঞ্জেই আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। এছাড়া আদার্স ডেটা ভ্যালিডেশন বা এরকম ইয়ে আছে, তো নর্মালি আমরা যেটা করি যে ওয়ার্কবুকেই আমরা রাখি যে আমি যদি অন্য শিটও নেই, ওইখানেও যদি আমি এই নেম রেঞ্জের ডেটাগুলো আমরা কল করতে চাই, আমরা ওইটাতেই করতে পারবো। সো নর্মালি আমাদের এটা ওয়ার্কবুকেই থাকে। আর এখানে চাইলে আপনি কোনো একটা কমেন্টস অ্যাড করতে পারেন, আর না করলে দরকার নাই। দেন হচ্ছে আপনার এখান এখান থেকে আমি অলরেডি ডেটাটা সিলেক্ট করছি, যদি আপনি চান যে না, আমি এটা চেঞ্জ করব, তাহলে আপনি পরে চেঞ্জও করতে পারবেন। ধরেন আপনি পুরোটা নিবেন কিংবা এইটা নিবেন, সো এইভাবে আপনারা চাইলে এখান থেকেও পরে সিলেক্ট করতে পারবেন। এরপর যদি আমি ওকে দেই, তাহলে এটার একটা নেম রেঞ্জ হয়ে গেছে। সো এইটা গেল হচ্ছে দ্বিতীয় একটা পদ্ধতি। আর এটার একটা শর্টকাট আছে, এটাও আমি হচ্ছে দেখাই, দেন তারপরে আমি কিভাবে ম্যানেজ করবেন সেটা দেখাচ্ছি। ধরেন আমি নামগুলোর জন্য আরেকটা নেম রেঞ্জ করতে চাই। আমি জাস্ট ডেটাগুলো সিলেক্ট করলাম, আমি যদি কিবোর্ড থেকে Ctrl+F3 চাপি, দেখেন এই নেম ম্যানেজার যে ডায়লগ বক্সটা আছে এটা ওপেন হয়ে যায়। এখান থেকে আপনি চাইলে নতুন একটা ক্রিয়েট করতে পারেন। এটা আমার মূলত পরবর্তীতে যে আমার ম্যানেজের মধ্যে আসতেছে, সো এরকম আসবে। এখন এই যে এখানে অলরেডি আমার যে নেম রেঞ্জ গুলা ক্রিয়েট করা আছে সেগুলো এখানে দেখাইতেছে, ঠিক আছে। সো এখানে যদি আমার না করা থাকতো, তাহলে এখানে একটাও দেখাইতো না। এখান থেকে আমি চাইলে ওই যে ম্যানেজিং এর ব্যাপারটা চলে আসতেছে, নতুন অ্যাড করতে পারবো, এগুলো এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। সো ধরেন এখান থেকে যদি আমি নতুন একটা অ্যাড করতে চাই, সো আমি নিউ এ ক্লিক করব, সেম ইন্টারফেসটাই চলে আসছে একটু আগে আমরা যেটা দেখলাম। সো এখানে আমরা নাম দিব, এখানে আমার ওয়ার্কবুক থাকাটাই শ্রেয়। দেন তারপরে এখান থেকে আমরা রেঞ্জ সিলেক্ট করে দেব। সো এই 3 ভাবে আপনারা নেম রেঞ্জটা ক্রিয়েট করতে পারেন। তিনটা আমি আবার একটু সামারাইজ করে দেই। আপনি সিলেক্ট করে এইখান থেকে আপনি ডিরেক্টলি লিখতে পারেন নামটা। এছাড়া আপনি ধরেন আপনি যদি হোমে থাকেন, দেন তারপর আপনার ফর্মুলা, দেন হচ্ছে ডিফাইন নেম, ডিফাইন নেমে গেলেও আপনি এখান থেকে আপনি নেম রেঞ্জটা লিখতে পারবেন। আর যদি আপনি শর্টকাট ইউজ করতে চান, তাহলে হচ্ছে Ctrl+F চাপবেন। আর ধরেন আপনি একসাথে এই যে এই পুরাটার জন্য ধরেন যে এটাকে যদি আপনি একটা টেবিল ভাবেন, এখানে আমাদের এমপ্লয়ি আইডি আছে, তারপরে নাম আছে, ডিপার্টমেন্ট আছে এবং স্যালারি আছে। সো ধরেন আপনি 4টার জন্য একসাথে আপনি নেম লিখতে চান, যে এগুলার জন্য আইডি লিখবেন, এটার জন্য নেম। সেইভাবে হলে আপনি পুরো ডেটাটা সিলেক্ট করবেন। আপনি দুইটা কাজ করতে পারেন, এটা এখানে ধরেন আমি এক্স্যাক্টলি ফর্মুলাতে আছে, সো না থাকলে আপনি ফর্মুলা ট্যাবে আসবেন, দেন ক্রিয়েট ফ্রম সিলেকশন। অথবা আপনি কিবোর্ড থেকে দেখেন এখানেও শর্টকাটটা দেখাচ্ছে, Ctrl+Shift+F3 যখন চাপবেন, এই যেখানে আমি আরেকটা শর্টকাট লিখে রাখছি। সো এটা হলে আপনার জন্য অটোমেটিকলি এই 4টা নেম ক্রিয়েট করবে। এবং এখন দেখেন একটা ডায়লগ বক্স আসছে যে আপনি যে ডেটাটা সিলেক্ট করতেছেন সেই ডেটাটার কিসের বেসিসে আপনি এই নেম রেঞ্জটা ক্রিয়েট করতে চান। সো আপনি কি টপ রো, যেমন টপ রোটা বাই ডিফল্ট সিলেক্টেড আছে, টপ রো মানে হচ্ছে এই যে আমার যে ডেটা সেটটা এটা টপ রোতে, যে জায়গায় আমি হেডিং ইউজ করছি, এমপ্লয়ি আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি।
সো এটা সিলেক্ট আছে, তো আমি যদি এখন ক্লিক করি, ওকে ক্লিক করি, তাহলে এই প্রত্যেকটার জন্য, ধরেন প্রত্যেকটা কলামের জন্য একটা নাম অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। কখনো যদি আপনার দরকার হয়, এটার আপনার প্রয়োজন অনুযায়ী হয়তো বা আপনার লেফটে যে কলামটা আছে সেটার জন্য দরকার হবে, কখনো আপনার রাইট বা হচ্ছে বটম রো থাকলে এটা আপনার প্রয়োজন অনুযায়ী। নর্মালি আমাদের ডেটাগুলো টেবিল ফরম্যাটে থাকে, তো টপ রোটাই সব সময় মোটামুটি ব্যবহার হয়। তো আমি যদি ওকে প্রেস করি, এখন যেটা হয়েছে কি দেখেন, এখানে আমি অলরেডি আমার আগে থেকে একটা নেম ক্রিয়েট করা আছে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট নামে, একটু আগে আমি হচ্ছে করছি। তো যার কারণে এটা আসতেছে যে রিপ্লেস করতে বলতেছে যে এই নামে অলরেডি আছে, সো আমি যদি এটা ইয়েস দিই তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে। ওকে। সো এইভাবে আপনারা নেম রেঞ্জটা ক্রিয়েট করতে পারবেন। এখন হচ্ছে এগুলাকে আপনি ম্যানেজ করবেন কিভাবে। সো এইটা আপনি ওই শর্টকাট দিয়ে আমরা কন্ট্রোল F3 চাপলে আপনার এই নেম ম্যানেজারটা ওপেন হবে, কিংবা আপনি ফর্মুলাতে এসে দেন নেম ম্যানেজার এটা করবেন। এখন আপনি যে আহ, এখান থেকে আমি বলছি যে আপনি যদি চান নতুন ক্রিয়েট করতে পারেন, নতুনটা আমি দেখাইছি একটু আগে। দেন আপনি এগুলো চাইলে ডিলিট করতে পারেন, ধরেন আপনি যে ডিপার্টমেন্ট এটা ডিলিট করতে চান, সো এটা সিলেক্ট করে দেন আপনি জাস্ট এখান থেকে ডিলিট চাপবেন, দেন ওকে। সো এটা ডিলিট হয়ে গেল। দেন আপনি ধরেন যে আপনার মনে হইতেছে যে এই ডেটাটা হয়তো বা বেড়ে গেছে কিংবা চেঞ্জ হয়েছে, আপনি ওটা অ্যাডজাস্ট করতে চান, দেন আপনি যেটা অ্যাডজাস্ট করতে চান, ধরেন যে স্যালারির ক্ষেত্রে এটা আপনি অ্যাডজাস্ট করতে চান, ধরেন আপনি দেন তারপর আপনি এডিট চাপবেন। সো এডিট চাপার পরে ওই সেম আপনার ডায়লগ বক্সটা আসবে। এখান থেকে চাইলে আপনি এখন নতুন এটাকে নাম দিতে পারবেন। দেন আপনি আবার এখান থেকে চাইলে রেঞ্জটা আবার হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন, ধরেন এটার পরিবর্তে এখন আমি রেঞ্জ এটা দিলাম। সো এরকম ভাবে এই জিনিসটা এভাবে থেকে আপনার এখান থেকে এডিট করতে পারবেন। আর চাইলে এখান থেকে ডিলিটও করা যাবে। সো এটা হচ্ছে আপনার ম্যানেজ করা আর কি। সো আমরা এটা ডিলিট করে দিই, এগুলা এখন আপাতত আমাদের দরকার নাই। এগুলা আলটিমেটলি আসলে এখন আমাদের কোনোটাই দরকার নাই। সো আমরা এটা হচ্ছে, আপনি যদি কন্ট্রোল চেপে করেন, মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। সো আমি মাল্টিপল করে সবগুলা আমার যতগুলা নেম রেঞ্জ ছিল সবগুলাকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে। যেমন এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, দেখেন এখন কিন্তু আর ইয়ার লেখাটা আসতেছে না, কারণ আমি ওই নেম রেঞ্জটা ডিলিট করে দিছি। ওকে। সো এখন হচ্ছে যে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হলো নেম রেঞ্জের বেসিক। সো নেম রেঞ্জের আরেকটা প্র্যাকটিক্যাল ইউজ আসলে কি হইতে পারে। যেমন ধরেন এইখানে আমি এই কলামের যে ডেটাটা আছে এটা হচ্ছে আমার ইয়ার। এখন যদি আমি ধরেন এখানে 2031 লিখি, দেখেন আমি যে বিষয়টা, দেখেন এইখানে অটোমেটিকলি 2031 চলে আসলো, এখানেও 2031 চলে আসলো। এবং এই জিনিসটা আমি করছি হচ্ছে এটা অফসেট ফাংশন ইউজ করে, এটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন ইউজ করে। সো এটাকে আপনি বলতে পারেন যে একটা ডাইনামিক একটা নেম রেঞ্জ আর কি, যেটা অটোমেটিক্যালি আপডেট হবে। অনেক সময় আমাদের এরকম দরকার হয় যে আমরা যদি পরবর্তীতে এখানে একটা ডেটা ইনপুট করি, এটা আমার আর পরবর্তীতে কপি পেস্ট করে এখানে দিতে হবে না, এটা অটোমেটিকলি চলে আসবে। আবার এই এই এইটাকে কাজে লাগাইয়া আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, যে জায়গায় এটা অটোমেটিকলি আপডেট হবে। যেমন এখন দেখেন এখানে লাস্ট ভ্যালু আছে 2031। সো এখানে যদি আমরা 2032ও যোগ করি, দেখেন এখানে আপডেট হলো, এই ডেটাটা এইখানেও আপডেট হয়েছে, 2032 চলে আসছে। সো এটা কিভাবে করবেন, এটা নেম রেঞ্জের একটা গুরুত্বপূর্ণ ইউজ। সাধারণত এরকম ডাইনামিক নেম রেঞ্জ তৈরি করার জন্য ইউজ হয়। সো এটা আমরা দুইটা ফর্মুলা ইউজ করে করতে পারি, একটা হচ্ছে অফসেট আর একটা হচ্ছে ইন্ডেক্স। আমি ঠিক শিওর না আপনাদেরকে কি অফসেট ফর্মুলা ওইটার মধ্যে এর আগে যে আমি ফর্মুলা নিয়ে কথা বলছি তখন ছিল কিনা, না থাকলে আমি হয়তো বা নাও থাকতে পারে, বাট ইন্ডেক্স ছিল, এটা তো ওইটা নিয়ে আমরা অনেক কাজ করছি। সো অফসেট ফর্মুলাটা হলো কিরকম, আহ, আপনার মূলত ওকে একটা রেফারেন্স দিলে, যেমন ধরেন যে আমি বললাম যে এইটা হচ্ছে এ, বা এটাকে ধরেন যে এটাকে আমি দিচ্ছি লেটস ধরেন রেফারেন্স, জাস্ট বলতেছি যে এটা হচ্ছে আমার রেফারেন্স সেল। সো পরে বললাম যে তুমি কি করো, 5 রো নিচে যাও, আর হচ্ছে এক কলাম ডানে যাও, তাহলে সে কি করবে এখান থেকে 1 2 3 4 5, দেন এইখানে এই যে যে সেলটা আসলো, আচ্ছা আমি এটাকে একটু হাইলাইট করি, 1 2 3 4 5। ধরেন এটাকে যদি আমি একটা ফিল কালার দেই যে কোনো, আর গিয়ে বললাম যে 2 কলাম তুমি হচ্ছে ডানে যাও, এটাকে আমরা একটা ফিল কালার দেই।
ওকে, সো এই কাজটা করে হচ্ছে আমার অফসেট। মানে ওকে যদি আপনি একটা রেফারেন্স দেন, ওই রেফারেন্স থেকে তারপর যদি আপনি বলে দেন রো আর কলাম সিলেক্ট করে দেন, তাহলে কি করবে সে ওই অতগুলা রোতে যাবে নিচে, দেন তারপরে যদি আমি কলাম বলি যে যে ডানের দিকে, ততগুলা হচ্ছে কলামে যাবে, এবং এই সেলে যে ভ্যালুটা থাকবে সেইটাকে সে এক্সট্রাক্ট করবে। এটা আমরা একটা এখানে এক্সাম্পল দিয়েও দেখতে পারি। ধরেন যে এই সেলে আছে হচ্ছে লেটস সে 10। ওকে, সো আমরা এইখানে অফসেট ফাংশনটা ইউজ করি, অফসেট। ওকে, সো আমার এইটা হচ্ছে রেফারেন্স। ওকে, এই সেলসটাকে আমি একটা রেফারেন্স দিলাম, তাহলে এই সেলস থেকে সে কতগুলা রো যাবে, 5টা রো যাবে এবং 2টা কলামে যাবে। ওকে, দেখেন সে এই যে এই 10-এ চলে আসছে, মানে এইটা রেফারেন্স হিসাবে নিছে, দেন 5টা রো 2টা কলাম। সো এই কাজটা করে হচ্ছে আমার অফসেট ফাংশন। এবং এটার আরো 2টা আর্গুমেন্ট আছে, যেটা আমরা ইউজ করব সাধারণত। এই 2টা আর্গুমেন্ট আপনার এই ডাইনামিক এর জন্য করা লাগে, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইডথ। হাইট আর উইডথ ওটা অনেকটা আপনার কলাম আর ইয়ের মতোই আপনি হচ্ছে চিন্তা করতে পারেন, রো এর মতোই চিন্তা করতে পারেন। আমি এক্সাম্পলটা এখানেই আছে, আমি ওটা দেখাইতেছি যখন আমরা এটা ডাইনামিক করব। আমি এটা একটু ক্লিয়ার করে নেই যে ডেটাটা। ওকে, সো এখানে আমি এখন ফার্স্টে হচ্ছে অফসেট ফর্মুলা, দেন হচ্ছে আমরা ইন্ডেক্স দিয়ে দেখব। সো অফসেটের মূল জিনিসটা আপনাকে বুঝাইছি। সো এখানে মূলত আমরা যেটা করব, অফসেটে এই সেলটাকে আমরা মূলত রেফারেন্স হিসেবে রাখবো, এবং আমরা কাউন্টে ফর্মুলা ইউজ করব যে এর নিচে যতগুলা নন এমটি সেল আছে সেইগুলাকে কাউন্ট করো। এবং যেহেতু অফসেট সেই রো এবং কলামে যাবে, এবং সেইখান থেকে সে ভ্যালুটা, বা আমরা এখানে মূলত হাইট আর ওয়েটটা অ্যাডজাস্ট করব, সেই ভ্যালুটা সে এক্সট্রাক্ট করবে, যেটা সে এখানে দেখাবে, এবং আমি ড্রপ ডাউনেও এটা কিভাবে করতে হয় সেটা আমি হচ্ছে দেখাবো। সো এটা যদি আমি এইখানে আপনাদেরকে আবার দেখাই, ধরেন অফসেট আর এটাতে আহ, আমরা একটু ডানে দেখাই, ধরেন এইখানে দেখাই। সো এটা হচ্ছে আমাদের অফসেটে আগে দেখাই, অফসেট। ওকে, সো আমাদের যে ফর্মুলাটা যেটা হবে, আমরা শুরু করব ইকুয়াল অফসেট দিয়ে। ওকে, সো আমাদের রেফারেন্স হচ্ছে আমাদের এই সেলটা। সো এই সেলটা আমরা অ্যাজ এ রেফারেন্স হিসেবে দিলাম। ওকে, এখানে আমরা রো এবং কলাম দিয়ে আমি এক্সাম্পল দেখাইছি, বাট আমরা রো আর কলামটা আমার এখানে অ্যাডজাস্ট করার দরকার নেই। সো আপনি চাইলে জিরো দিতে পারেন, কিংবা আপনি জাস্ট এটাকে আমরা জিরো দিয়েই হচ্ছে এটা চলে যাই। মানে কিছু কিছু বিষয় আছে কি আপনার কিছু কাজ করার জন্য যে অনেকটা থিওরেমের মতো যে আপনার এইভাবে করতে হয়। সো যখন আপনার একটা নেম রেঞ্জ এরকম ডাইনামিক করতে হয়, সো বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ এইভাবে করা যায়। দেন এই জায়গায় হচ্ছে হাইট। এখন এই হাইটটা আমরা মূলত অ্যাডজাস্ট করবো। আমি হচ্ছে ফর্মুলাটা আগে হচ্ছে লিখে দেন আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। সো কাউন্ট এ মনে আছে, কাউন্ট এ মূলত কাউন্ট আর কাউন্ট এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যে কাউন্ট এ মূলত নন এমটি সেল যেগুলো আছে, বা টেক্সট সেল হলেও সেটা কাউন্ট করতে পারে, না নিউমেরিক্যাল হলেও সেটা কাউন্ট করতে পারে, কিন্তু শুধুমাত্র যে নিউমেরিক্যাল ভ্যালু আছে সেগুলোকে কাউন্ট করে। আচ্ছা, এখন এই কাউন্ট এর মধ্যে আমি এখানে যে টেকনিকটা, এটাই হলো মূলত আমি এই রেঞ্জটাকে একটু বাড়ায় নিব এর কারণে যে নিচে যখনই আবার কোনো একটা ডেটা আমি দিব, যাতে এটা রেঞ্জের মধ্যে থাকে। সো ধরেন যে আমি একটু বাড়ায় নিলাম, লেটস এই পর্যন্ত আমি হচ্ছে নিলাম। ওকে, সো এটাকে আপনি চাইলে F4 দিয়ে লক করে দিতে পারেন। ওকে, লক করলাম আমরা। সো এটা হচ্ছে আমার এই পর্যন্ত কি করবে, সে কাউন্ট করবে। সো এইটা হচ্ছে মূলত এটা দেখেন অটোমেটিকলি এই পুরো রেঞ্জটা এখানে চলে আসছে। এখন যদি আমি আবার 2033 লিখি, দেখেন এটা এখানে আসছে। সো মূলত কাজটা কিভাবে করতেছে, এই সেলটাকে সে রেফারেন্স হিসেবে ধরতেছে, কোন সেলটাকে, যে 2020। দেন বলতেছে যে তুমি কোনো রোতেও যেও না, কোনো কলামেও যেও না, তার মানে কি এই জিনিসটা 2020-এই থাকতেছে। বাট তারপরে বলতেছি যে আমি এই যে হাইটের যে জিনিসটা, সেই হাইটে আমি অ্যাডজাস্ট করতেছি যে শুধুমাত্র হাইটটা, কারণ এইখানে তো আমার হাইটই আছে, ওয়েটে তো মানে অন্য কলামের দিকে তো ডেটার আমার দরকার নাই। সো শুধু আমার হাইটটাই অ্যাডজাস্ট করলে হইতেছে। সো এই হাইটটা আমি মূলত, এটা দেখেন আমি যদি এইটাকে ইভ্যালুয়েট করি, এই কাউন্ট এইটুকুকে, এইটা দেখবেন যে একটা সেট নাম্বার দিবে যে 14। 14 কেন দিতেছে, যে আপনি যেটা গুণে দেখেন যে 2020 থেকে যে 33 পর্যন্ত,
14টা সংখ্যা আছে। সো এইটাই হচ্ছে সে গুণে এই 14টা সে রিটার্ন দিতেছে। সো এই জিনিসটা মূলত 14 যখন রিটার্ন দিতেছে সে এই বি, এই যে 11 থেকে সে 14টা রো সে কি আলটিমেটলি নিচে চলে যাইতেছে, বা হাইটে আপনার নিচে চলে যাইতেছে। এবং এই কাউন্ট এ দিয়ে আমরা এটা যে নন, যে সেলগুলা, এইগুলা কিন্তু এখন আর কাউন্ট করতেছে না। যেগুলা এমটি সেগুলো কিন্তু হচ্ছে আর কাউন্ট করতেছে না। জাস্ট যেগুলোতে ভ্যালু আছে সেগুলা হচ্ছে কাউন্ট করতেছে। ওকে। সো এটা হচ্ছে আপনার এইভাবে অফসেট ফাংশনটা কাজ করতেছে। আর এটা যদি আমি ইন্ডেক্স দিয়ে করতে চাই, ইন্ডেক্স দিয়ে হয়তো বা আর একটু সহজ মনে হইতে পারে। ওকে। সো সেম জিনিসটা আমরা ইন্ডেক্স দিয়ে করবো। সো ইন্ডেক্সের ক্ষেত্রে আপনার যে জিনিসটা আমরা যে কাউন্টের জন্য যে কাজটা করলাম এটা ইন্ডেক্সের জন্য করতে হবে, এবং এর আগে আপনার যে এখানে যে আমরা যে সেলটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করলাম সেটার সাথে আমাদের ওইটাকে একটা রেফারেন্স হিসেবে অ্যাড করতে হবে। যেমন আমি যদি ফর্মুলাটা দেখাই, দেখেন ওই আগের সেলটাকে আমি একটা রেফারেন্স দিয়ে পরে আমি এই ফর্মুলাটা লিখছি। সো আগে আমি ফর্মুলাটা লিখি, দেন আমি ওই এইটা করব। সো ইন্ডেক্স অ্যারে। সো আপনার ইন্ডেক্স অবভিয়াসলি আপনার অ্যারে দিয়ে শুরু হয়, তো এখানে অ্যারে, এই যে এই জায়গায় কিন্তু আপনাকে অ্যারেটা একটু ওই যে সেম আপনাকে একটু বাড়ায় নিতে হবে, যে আপনি কোন অ্যারেটা হচ্ছে ই করবেন আর কি। ধরেন আমি এখানে এগেইন মেবি 40 পর্যন্ত যাইতে পারি, আপনি এটাকে লক করে দিতে পারেন। দেন আমরা মূলত আমার এই যে সেম এখানে কিন্তু আমার হচ্ছে আহ, মানে কলামের কোনো দরকার হবে না, যে রোতে আমরা জাস্ট ইটাই করব। এটা নিয়ে আমরা এর আগের ইটাতে বিস্তারিত বলছে যে কখন রোটাকে অ্যাডজাস্ট করব, কখন কলামটাকে অ্যাডজাস্ট করবো, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। সো এখন যদি আমি আবার কাউন্ট এ নেই, সো দেন যে আমি এখন কাউন্টটা কি করব। সো সেম জিনিসই আমি কাউন্ট করতে চাই, F4, অ্যান্ড আমি এটাকে আপাতত হচ্ছে ক্লোজ করছি। এটা জাস্ট হচ্ছে এখন আমার লাস্টের যে ভ্যালুটা সেটা এখানে দিচ্ছে, পুরো রেঞ্জটা দিচ্ছে না, এর কারণ আছে। এটা আমরা এখন হচ্ছে অ্যাডজাস্ট করব। ঠিক আছে। সো এই অ্যাডজাস্টটা আমরা কিভাবে করব, আমি জাস্ট বলছি যে এইটার সামনে আমাদের যে রেফারেন্সের যে সেলটা ছিল, হ্যাঁ, দিস সেল, দেন হচ্ছে আমরা যে ক্লোন সাইনটা এটা দিয়ে দিব। এটা চাইলে আপনি এই সেলটা লক করতে পারেন, না করলেও এটা সম্ভবত আমাদের লক করতে হবে। আচ্ছা, এই যে এটা সামনে আবার V11 চলে আসছে, লক না করলেও চলবে, হ্যাঁ, এই যে আসছে। সো এখন যদি আমরা আবার এটাকে বাড়ায় দেখি সবগুলা আপডেট হচ্ছে কিনা, দেখেন এই দুইটাতেও আপডেট হয়েছে, এইখানেও আপডেট হয়েছে। ওকে। ইভেন এইখানেও যদি আমরা এখন যাই এখানেও আপডেট হয়েছে। সো এখন এটা ড্রপ ডাউনটা আপনি হচ্ছে কিভাবে তৈরি করবেন, যে এরকম আমি ড্রপ ডাউন হয়তো দেখাই নাই। স্বাভাবিকভাবে আপনার যে কোনো একটা ড্রপ ডাউন নেওয়ার জন্য যে কোনো একটা ডেটার, ধরেন আপনি এইটা ডিপার্টমেন্টের জন্য একটা ড্রপ ডাউন বানাবেন। সো আপনি এইগুলা সিলেক্ট করবেন যে সেলগুলা, দেন হচ্ছে আপনি যাবেন ডেটা, একটু পরে এই ডেটা ভ্যালিডেশন আমি যাচ্ছি। সো ডেটা ভ্যালিডেশন, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন লিস্ট, দেন এখান থেকে মূলত আপনাকে সোর্সটা সিলেক্ট করে দিতে হবে। সো ধরেন এই ডেটার জন্য, ওকে, এবং সেল আমি কোনটা সিলেক্ট করছিলাম ওই সেলে এটা হবে অলরেডি। আচ্ছা, ধরেন এখানে আমি একটা ড্রপ ডাউন করতে চাই। সো ডেটা ভ্যালিডেশন, লিস্ট, এবং আমার এখানে আপনি ওইখানে চাইলে টাইপ করেও লিখতে পারবেন। ধরেন এইটা হচ্ছে আমার, আমি যদি ওকে করি, দেখেন এইখানে এই ডিপার্টমেন্টগুলোর জন্য একটা আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। সো এইভাবে আপনারা ড্রপ ডাউন করে এখন এই জায়গায় আমরা এইরকম ড্রপ ডাউন কিভাবে বানাবো, যে যে জায়গায় এটা আপডেট হবে। সো আমি ধরেন এইখানে বানাবো। সো আমি এই সেলেটাকে অ্যাক্টিভ রাখলাম, দেন আমি ডেটা ভ্যালিডেশন গেলাম, এবং এই জায়গায় দেখেন যে বিষয়টা আছে, এই যে লিস্ট এবং এই সোর্সের জায়গায় যে জিনিসটা করব, এই যে আমরা সোর্সটা এইভাবে যেভাবে সিলেক্ট করে দেই, সিলেক্ট না করে দিয়ে আপনি চাইলে এখানে ফর্মুলাও দিতে পারবেন। অর্থাৎ এই যে আমরা যে ফর্মুলাগুলো লিখলাম এই ফর্মুলাও দিতে পারবেন। সো আমরা যে কাজটা করি, একটা যে কোনো একটা ফর্মুলা আমরা কপি করে নিই, হয় অফসেটেরটা অথবা ইন্ডেক্স, যে কোনো একটা করলেই হবে। ধরেন আমরা ইন্ডেক্সেরটাই কপি করে নিলাম। ওকে, এই সেলে এখন আমরা ডাইনামিক একটা ড্রপ ডাউন লিস্ট বানাইতে চাই। সো ডাটা ভ্যালিডেশন, দেন করব লিস্ট, এবং এই সোর্সে এখন আর আমরা সোর্স সিলেক্ট না করে আমরা এটা ফর্মুলা ইউজ করতে পারি। সো আমরা
ফর্মুলা ইউজ করলাম, কি বলছে? ইউজ রেফারেন্সেস, এটা তো কাজ করার কথা। ওকে, আমরা একটু দেখি ফর্মুলাটা। আমরা যদি আবার একটু পেস্ট করি, ও ওইখানে আমাদেরকে ইকুয়াল দিতে হবে, আমি তো ইকুয়াল দেই নাই, সো এটাকে ফর্মুলা হিসাবে ও করতেছিল না সম্ভবত, নাকি রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। V11, এটাও হয় নাই। আচ্ছা, আমরা অফসেট এইখানে আমি তো এই অফসেটের ফর্মুলাটা দিয়ে দেখি তো। অফসেট অনেক সময় এটা রেফারেন্সের কারণে হয়তো বা সমস্যা করতে পারে। ডেটা ভ্যালিডেশন, লিস্ট, সোর্সে দিব হচ্ছে আমরা ফর্মুলা। ওকে, সো এটা ঠিকঠাক কাজ করতেছে। এখানে এখানে অলরেডি হচ্ছে চলে আসছে। সো এইভাবে এখন যদি আমরা আরো অ্যাড করি 2035, সো সবগুলো আপডেট হইতেছে। এবং এখানে আমার মনে হচ্ছে যে ইন্ডেক্স ফর্মুলাটাতে আমি কোথাও হয়তো বা একটু আহ, আমি এখানে ইন্ডেক্সটা কিভাবে লিখছি, ইন্ডেক্স, ওকে, সেলটা লক আছে এখানে, আমি জাস্ট হচ্ছে সেলটা লক করিনি, হয়তো এই জন্য কাজ করেনি। আমরা আবার একটু ইন্ডেক্সটা দিয়ে ট্রাই করে দেখি যেটা হয় কিনা। লেটস সে আমরা এবার সেলটাকে লক করে দেই। ওকে, সবগুলো লক আছে। দেন এইখানে আমরা ইন্ডেক্সটার জন্য আমরা চেষ্টা করি যে এটা আসলে হয় কিনা। অফসেট দিয়ে হলো, ইন্ডেক্স দিয়েও হবে। লিস্ট, দেন সোর্সটা হচ্ছে আমার এটা। এখানে অটোমেটিকলি ওরা ইটা হয়ে যাচ্ছে, সমান চিহ্নটা উঠে যাচ্ছে। তাহলে হয়তো আমি এর আগে তো ইন্ডেক্স দিয়েও করেছি। ওকে, কি হলো দেখি, এখানে ইন্ডেক্সে হইতেছে না। আমি এটা কিভাবে করছিলাম এটা একটু চেক করি তো। ডেটা ভ্যালিডেশন, হ্যাঁ এখানে অফসেট দিয়ে করছিলাম। ওকে, আচ্ছা, ইন্ডেক্সেও হওয়ার কথা, আমি যদিও এখানে অফসেট দিয়ে করছি, এখানে অফসেটে কাজ করতেছে। আর আমার মনে হয় যে এটা কি হইতে পারে যে এটা ডাইনামিক এখানে কাজ করতেছে, বাট এটা এখন ড্রপ ডাউনের ক্ষেত্রে তো করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনারা অফসেটটা ইউজ করতে পারেন। আর ইন্ডেক্সে আমি আবার হয়তো বা পরে একটু চেষ্টা করে হচ্ছে দেখবো না, যদি ওইটা হয় আমি আপনাদেরকে জানাই দিব নি, বাট এখন আমি দেখতেছি কাজ করতেছে না। সেখানে আমি আর টাইম ওয়েস্ট করতে চাইতেছি না। তো মূলত দুইটা ওয়েতে করা যায়, আমি দুইটা ওয়েতে দেখালাম, বাট ড্রপ ডাউনটা আমি দেখতেছি যে ইন্ডেক্সে সামহাও করতেছে না। হয়তো ওটা একটু টাইম দিলে আবার দেখলে হয়তো বা আমি করে ফেলতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায় হইতেছে। বাট আপাতত অফসেটে কাজ করতেছে, তো অ্যাটলিস্ট যে কোনো একটা দিয়ে আপনার হচ্ছে করতে পারলেই হবে, আমি ওটা দিয়েও দেখবো নি যে ওটা কিভাবে করতে হয়। সো এইটা হলো যে আপনার মূলত নেম রেঞ্জ রিলেটেড বিষয়গুলো ছিল। তো এই বিষয়ে এই কি আপনারা বুঝতে পারছেন, বা যদি কারো কোশ্চেন্স থাকে তাহলে বলতে পারেন, এই রিলেটেড আর কি, নেম রেঞ্জ রিলেটেড। ভাই আমরা যদি ফর্মুলা ইউজ না করে হচ্ছে আপনার রেঞ্জ সিলেক্ট করে যে সেক্ষেত্রে কি ডায়নামিক হবে না? না না না, সেক্ষেত্রে আপনার ডাইনামিক হবে না। সেক্ষেত্রে আপনি আহ, যেটাই হবে আপনাকে প্রতিবার অ্যাডজাস্ট করতে হবে, আপনার রেঞ্জটা অ্যাডজাস্ট করতে হবে। লেটস সে আপনি বলতেছেন যে আমি এই পর্যন্ত সিলেক্ট না করে আমি পুরো এই ইয়ের জন্য আমি করলাম, রেঞ্জটা আমি হচ্ছে সিলেক্ট করে দিলাম যে হচ্ছে আপনি ওইটার জন্য নেম রেঞ্জ সিলেক্ট করবেন, তাই তো? যে আমি এরকমই করে আমি জি একটা ভাই। নেম রেঞ্জ দিলাম, দেন ওইখানে ডেটা দিব, ওইটা আমি করবে। সো ওইটা ওইভাবে হচ্ছে আপনার অ্যালাউ করবে না, কারণ এই এমটি সেলটা ওইখানে হচ্ছে অ্যালাউ করবে না। এটা হচ্ছে এই, সো এটা ওইরকম যদি হচ্ছে করা যায় তো তাহলে তো আর আমাদের ফর্মুলা ইউজ করতে হইতো না, বা হচ্ছে কঠিন করে করতে হইতো না। সো আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে আমাদেরকে জানাই, তাহলে আমরা ওইটা ইউজ করব। এত কষ্ট করে হচ্ছে আমাদের মানে ফর্মুলা ইউজ করতে হবে না আর কি। আচ্ছা, আর কেউ কোনো কিছু? ইন্ডেক্সের ইয়েটা আসলে একটু কনফিউজ। আম, শোনা যায় না, আপনি একটু জোরে বলেন। ইন্ডেক্স দিয়ে করলেন না পরে ইয়েটা। ডাইনামিক যে এটা এটা
এখানে যে নাকি? প্রথমে যে বি 11টা দিলেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে। সো এইটা হইতেছে আপনার ইন্ডেক্সে দিয়ে আপনি যেটা করতে হলে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার এক্সাক্ট যে সেলটা আপনার রেফারেন্সের যে সেল বা যে সেল থেকে আপনি শুরু করতেছেন। সো এটা যেটা হইতেছে, আমি এটা যদি না দেই তাহলে আপনার ইন্ডেক্স যেটা করবে একদম যে লাস্টের যে ভ্যালুটা আছে শুধু সেইটা দেখাবে আপনাকে। আর আপনি যদি এটা পুরো রেঞ্জটা দেখাইতে চান তাহলে ওইটা কোন রেঞ্জ থেকে কোন পর্যন্ত দেখাবে এইটা, ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পেরেছি। এটা হলো ধরেন যে আপনার যখন আমরা একটা রেঞ্জ, যেমন আমি যদি ধরেন যে জি একটা ভাইয়া, রেঞ্জ সিলেক্ট করি, এইটা এখানে দেখেন, এখানে কি হয়, আপনার প্রথম সেলটা দেখায় লাস্ট সেলটা দেখাবে, তাই না? যেমন এইটা, এই রেঞ্জটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে D3 আর এটা হচ্ছে আপনার E7। সো এই জিনিসটাকে যদি আমি এখানে লিখি ইকুয়াল D3 এবং কোলন যদি আমি হচ্ছে E7 দেই, দেখেন এই রেঞ্জটা পুরোটা সিলেক্ট হয়েছে। বাট যখন আপনার শুধুমাত্র E7 থাকবে তখন কি হবে, তখন শুধুমাত্র এইটা না। সো ইন্ডেক্সে যেটা করে, ইন্ডেক্স আপনার, আমি যদি ওই ইটা না দেই, যেমন ওইটা যদি আমি উঠাইয়া দেই, ধরেন আমি যদি এটা উঠাইয়া দিই তাহলে দেখেন কি হয়, তখন শুধুমাত্র একদম লাস্টের যে ভ্যালুটা সেটা শুধু দেখাবে। জি দেখছেন? ভাইয়া। 2035 আসছে। কারণ হচ্ছে যে এ এই পুরাটার মধ্যে থেকে সে লাস্টের ভ্যালুটাকে ফেস করছে, বাট আমি তো চাইতেছি যে আমার পুরা লিস্টটা, সো পুরা লিস্টটা শুরু হয়েছে কোথা থেকে, V11 থেকে। সো এইটাকেই মানে আপনি একটা সেল রেফারেন্সকে আপনি ধরেন যে এখানে একটা আমি ফর্মুলা হিসেবে ইউজ করছি। সো এটা হচ্ছে আমার V11, দেন হচ্ছে ক্লোন। এই যে এখন হচ্ছে পুরা রেঞ্জটা, ইভেন এটা যদি আপনি V11 না দিয়ে ধরেন যে V15 দেন, দেখবেন যে V15 যেটা আছে সেইখান থেকে পাবে সেই কয়েকটা, এই যে 15 থেকে 24 থেকে শুরু করে সেটা পাইছে। ঠিক আছে? ভাইয়া, ভাই আমরা কখন বুঝবো যে ফর্মুলাটা লক করা লাগবে নাকি লক করা লাগবে না? এইটা ওই যে আপনার রেফারেন্স রেফারেন্স বা আপনার ফর্মুলাটা যখন আপনি ড্র্যাগ করবেন তখন আপনার বুঝতে হবে যে আমি যখন অ্যাবসোলিউট রেফারেন্স আর ইয়ের কথা যখন বলছিলাম, আর হচ্ছে আপনার আর অ্যাবসোলিউট এবং হচ্ছে রিলেটিভ। সো ওইটার থেকে আপনার বুঝতে হবে যে কোন সিচুয়েশন, যে যখন আপনি দেখবেন যে আপনার এটা চেঞ্জ হইতেছে, আপনি ড্র্যাগ করলে দেখবেন যে আপনার কলাম রেফারেন্স চেঞ্জ হইতেছে। সো যখন বুঝবেন যে না আমার কলাম রেফারেন্স চেঞ্জ হওয়া যাবে না, ওটা ফিক্স থাকতে হবে, তখন আপনার ফিক্স করতে হবে। যেমন ধরেন এইখানে যদি এখন আমি এই 2020-এর সাথে যদি আমি এই সবগুলা সেলের যদি আমি হচ্ছে ধরেন যে গুণ করতে চাই, ধরেন এক্সাম্পল হিসাবে এইটার সাথে আমি ধরেন আহ, এই ইয়ের সবগুলা সেল গুণ করতে চাই, ঘটনাটা কি ঘটবে দেখেন, আমি ড্র্যাগ করতেছি কিন্তু এখানে দেখেন এটা V11 আছে, এখানে যে আবার এটা চেঞ্জ হয়ে গেছে V12 হয়েছে, কিন্তু আমি কি 2020-এর সাথে গুণ করতে পারতেছি, পরেরটাই আবার 2021 হয়েছে। সো অবভিয়াসলি আমাকে এখন এই V11টা আমাকে লক করে দিতে হবে। আমি যখন লক করে দিব এবং এখন যখন আমি ড্র্যাগ করব তখন দেখেন এই প্রত্যেকটার জন্য V11 সেম থাকবে, ওই সেলটা আর চেঞ্জ হইতেছে না, 2020ই থাকতেছে এটার ক্ষেত্রেও, ওইটা 2020ই থাকতেছে, কিন্তু দেখেন এই যে এই সেলগুলো এটা চেঞ্জ হইতেছে। সো এইটা আপনার বুঝতে হবে যে যখন আপনি যে ফর্মুলা বা যে জায়গায় ইউজ করবেন ওই কাজের জন্য যে আপনার হচ্ছে আসলে কোনটা দরকার, যে এখন কি আপনি লক করবেন নাকি লক করবেন না। সো এই জিনিসটা আপনারা ফর্মুলা লিখতে লিখতে অলরেডি এটা অটোমেটিকলি হয়ে যাবে, যে আপনি নিজেই বুঝতে পারবেন, কিংবা ধরুন ফর্মুলা লিখে ফেলছেন, যখন আপনি দেখতেছেন যে না আপনার রেজাল্টটা ঠিকঠাক মতো আসে নাই, সো তখন আপনি বুঝতে পারবেন যে কোথাও হয়তো বা লক করতে হবে, কোনো সেল হয়তো আনলক করতে হবে, এটাই আর কি। আবার এইটাকে যদি আমি জাস্ট ধরেন এই শুধু কলাম বা রো ওই লেভেলে করতে চাই, তো এটা আসলে সিচুয়েশনের উপরেই যেটা বললাম যে নির্ভর করবে। সো এটা যখন যে সিচুয়েশন আসবে, এখন আমার সামনে আসলে ওইভাবে ওই অ্যাবসোলিউট এবং রিলেটিভ যখন বুঝাইছি তখন আমি কিন্তু ওই সিচুয়েশনটা ক্রিয়েট করছে যে যত ইয়ের ধরনের হইতে পারে। সো ওইটা যদি নিয়ে যদি কনফিউশন থাকে ওই অংশটুকু আবার দেখে নেবেন, এবং যখন নতুন ফর্মুলা বা নতুন সিচুয়েশন আসবে তখন ওইটা আবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, তো এটা আস্তে আস্তে হবে। আর কোনো কিছু নাহলে আমরা একটু ফরওয়ার্ড করতে পারি সামনে। ভাইয়া, ওকে, তাহলে আমরা সামনে এগোই। সো নেক্সট হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশন। সো ডেটা ভ্যালিডেশন হলো যে আপনার ডেটাকে ভ্যালিডেট করা, যেমন আমি এক্সাম্পল হিসেবে ধরেন এইখানে
আমাদের নাম লেখার জায়গা আছে, দেন এজ, ইমেল, ফোন। সো এটাকে আপনি ভ্যালিডেট করে দিতে পারেন যে এজ 18 বছরের বা 20 বছরের নিচে এখানে কোনো নাম্বার ইনপুট আপনি দিতে পারবেন না। কিংবা এখানে নামের ক্ষেত্রে আপনি লেন্থ সিলেক্ট করে দিতে পারেন। বা এটা যেহেতু নামের জন্য টেক্সট ফিল, সো এই জায়গায় কেউ চাইলে নাম্বার দিতে পারবে না। সো এই ধরনের যে কাজগুলো, এটা হচ্ছে আপনার ডেটা ভ্যালিডেশন দিয়ে করে। আর ওই একটু আগে যে আমি ড্রপ ডাউন মেনু দেখালাম, সেটাও মূলত ডেটা ভ্যালিডেশনের আন্ডারেই আছে। ওকে। সো এখন আমরা এরকম কিছু কিছু দেখবো যে আসলে ডেটা ভ্যালিডেশন কি কি ধরনের হইতে পারে বা কি করা যাইতে পারে। যেমন ধরেন এই যে নামের ক্ষেত্রে আমি যে সেল বা যে রেঞ্জ অফ সেলে আপনি ডেটা ভ্যালিডেট করতে চান, আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। সো ধরেন যে আমি জাস্ট প্রথমত নামটাই এখানে আমি দেখতে চাই যে আসলে কি আছে ডেটা ভ্যালিডেশনের জন্য। সো আমি আপনার যদি হোম ট্যাবে থাকেন, এখানে আপনি ডেটা ট্যাবে যাবেন, দেন ডেটা ভ্যালিডেশন, এবং ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করবেন, আপনার এই ডেটা ভ্যালিডেশন ডায়ালগ বক্স চলে আসবে। সো বাই ডিফল্ট দেখেন এখানে মূলত তিনটা মেনু আছে, একটা হচ্ছে সেটিংস, একটা হচ্ছে ইনপুট মেসেজ, আর একটা হলো এরর অ্যালার্ট। এগুলো আমরা দেখব। আর নর্মালি আপনার বাই ডিফল্ট একটা সেল যে কোনো ভ্যালু কি করতে পারে, নিতে পারে বা আমরা ইনপুট করতে পারি। মূলত তিন ধরনের, আপনার হয় নাম্বার, অথবা আপনার সেটা টেক্সট টাইপ ডেটা হবে, অথবা সেটা ডেট অথবা টাইম হবে, এই তিন ধরনের। সো বাই ডিফল্ট এক্সেলে সবগুলা সেলকেই এরকম যে কোনো ভ্যালুর জন্য অ্যালাউ করা হয়, বাট এটা চাইলে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন আমি যদি এটাকে চেঞ্জ করে হোল নাম্বার করে দেই, এবং দেখেন এটাকে যখন আমি হোল নাম্বার করে দিলাম, এখানে আরেকটা আছে যে ইগনোর ব্ল্যাঙ্ক, যে এখানে যদি আরো অনেক সেল থাকতো, সো আমি যদি ব্ল্যাঙ্ক সেলগুলোকে ইগনোর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা টিক দিব। আর যদি না হয়, এটা ইউজ কেসের উপরে নির্ভর করবে। তো যখন আমি হোল নাম্বার দিয়ে দিছি, এখানে আপনার আরো অপশন আসতেছে যে হোল নাম্বার মানে হলো যে আপনার একটা পূর্ণ সংখ্যা। ধরেন এই এটা যদি আসলে নামের ক্ষেত্রে না, আমি নামের ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছি যে আমি এখানে যদি নাম্বার দিতে, নামের ক্ষেত্রে তো আর নাম্বার থাকবে না, সো দিলে যে জিনিসটা হয়। সো ধরেন যে আমি জাস্ট একটা বিটুইন বলতে হচ্ছে দুটার মাঝে, আমি এটা বিস্তারিত আসবো, আপাতত যেটা দেখানোর চেষ্টা করতেছি। ধরেন আমি এখানে 12, ম্যাক্সিমাম ধরেন যে আমি 20 দিচ্ছি। সো আমি এখানে ওকে দিলাম। বাট এইখানে ধরেন যে এখন আমি যদি কিছু টাইপ করতে চাই, তখন দেখেন কি আসে, তখন একটা আমার এরর মেসেজ আসছে। কি বলছে? দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন। কারণ আমি এই সেলের জন্য রেস্ট্রিক্ট করছি শুধুমাত্র 12 থেকে 20। এর বাইরে আপনি আর কোনো কিছুই এই সেলে দিতে পারবেন না। কিন্তু আমি যদি ধরেন যে 15 লিখি, দেখেন এই এখন কিন্তু কোনো আমাকে এই দেখায় নাই। সো এটা হচ্ছে, এটা এটা ধরেন যে এখন নামের জন্য, সো এখানে আমি এখন ওই নাম্বারে ডেটা ভ্যালিডেশন দিয়ে রাখছি। এখানে কিন্তু আমি আর কোনো টেক্সট ইনপুট করতে পারবো না। সো এই ধরনের আসবে। তো এটা যদি আপনি রিমুভ করতে চান, আপনি যে ডেটা ভ্যালিডেশন দিলেন, দেন ওই সেলটা সিলেক্ট করে দেখেন এখানে আছে ক্লিয়ার ডেটা ভ্যালিডেশন। বা আমি যদি হচ্ছে ডেটা ভ্যালিডেশনে যাই, এইখান থেকে আমি ওইখান থেকেও সিলেক্ট করে আমি যদি যে ক্লিয়ার অল দিয়ে দিই, তাহলে ওইটা হচ্ছে আমার এখন ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি চাইলে লিখতেও পারবো বা যে কোনো নাম্বার আমরা ইনপুট দিতে পারবো। ওকে। সো এটা হলো এখন আপনি টেক্সটের জন্য তো আর আপনি নাম্বার ডেটা ভ্যালিডেশন দিবেন না। সো এখানে আপনি কি টাইপ দিতে পারেন, আপনি হয়তোবা দিতে পারেন লেন্থ দিতে পারেন, যেমন এই যেখানে আছে টেক্সট লেন্থ। সো এটা আপনার হলো লেন্থ বলতে আপনি কতগুলা ক্যারেক্টার ইউজ করা যাবে। ধরেন যে আপনি নামের ক্ষেত্রে যদি দিয়ে দেন যে মিনিমাম 10 ক্যারেক্টার হইতে হবে, 10 ক্যারেক্টারের কমেও তো নাম হয়, ধরেন যে ইভেন কারো কারো 3 ক্যারেক্টারও হয়। ধরেন ম্যাক্সিমাম আপনি হচ্ছে 30 দিয়ে দিলেন। সো এটা যদি হচ্ছে আপনি দেন, তাহলে এই ক্যারেক্টারের মধ্যে আমি যদি এখন জাস্ট 2 ক্যারেক্টারের ধরেন যে এরকম লিখি, এটাও নিবে না। কিন্তু এটা যখন 3 ক্যারেক্টার হয়ে যাবে তখন ঠিকই নিবে। এবং এটা আবার যখন 30-এর বেশি হবে তখনও নিবে না। সো এইভাবে আপনি টেক্সটের ডেটা এটা আপনি হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে? এটা হলো আপনার টেক্সটের। এখানে আমি আরেকটা জিনিস দেখাই। সেটা হলো যে ওই আপনার এখানে ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্টটা, এই জিনিসটা সবগুলোর জন্য সেম। আমি একটার জন্য দেখাই, আপনারা আশা করি হচ্ছে বুঝতে পারবেন। সো ইনপুট মেসেজ হচ্ছে, লেটস সে এখানে আমি দিলাম যে সেট টাইপ ইওর টাইপ ইওর নেম, দিলাম লেন্থ
মাস্ট বি বিটুইন 3 and 30 ক্যারেক্টার। ওকে, এতটুকুই হচ্ছে আমি দিলাম। সো দেখেন, যখনই আমি এই সেলটাকে সিলেক্ট করব, এই ইনস্ট্রাকশনটা এখানে চলে আসছে। টাইপ ইউর নেম, লেন্থ মাস্ট বি বিটুইন 3 and 30 ক্যারেক্টার। সো এখানে আপনি তাহলে এটাকে আপনি যা দিবেন এখানে এই লেখাটাই আসবে। ঠিক আছে। অ্যান্ড এইখানে আছে হচ্ছে ইরর অ্যালার্ট। সো অ্যালার্টটা হচ্ছে যে এখানে 3 টাইপ অ্যালার্ট আছে। একটা হচ্ছে স্টপ করে দিবে আপনাকে, আরেকটা হচ্ছে ওয়ার্নিং দিবে, আরেকটা হচ্ছে ইনফরমেশন। তো এক একটা হলো স্টপ হইতেছে যে আপনার এই যে এখানে যে ভ্যালিডেশনটা দিবেন, যখন এখন আমার ভ্যালিডেশনটা আছে হচ্ছে 3 থেকে 30 ক্যারেক্টারের মধ্যে, এর বাইরে কোনো কিছুই আপনাকে আর সে ইনপুট দিতে দিবে না। সো এটাকে আমি টাইটেল দিতে পারি যে প্লিজ চেক ইয়োর নেম 3 to 30 ক্যারেক্টার। ওকে, ধরেন আমি এখানে দিলাম। এখন এটা আমি ধরেন যে 2 ক্যারেক্টারের কিছু একটা ধরেন দিলাম আমি। দেখেন, এই এইটা কিন্তু এখন আমাকে দেখাচ্ছে যে প্লিজ চেক ইউর নেম 3 to 30 ক্যারেক্টার, যেটা আমার ওই পরের অ্যালার্টটাতে আসছে। সো এই অ্যালার্টটা আসলে এটা নাম ছিল কি স্টপ। স্টপ হলে আপনি আর কিন্তু কোনো কিছু ইনপুট দিতে পারবেন না। হয় আপনাকে আবার রিটায়ার জন্য দিবেন, আপনাকে আবার টাইপ করতে দিবে। ধরেন আপনাকে আমি একটা মেসেজ দিলাম, একটা ইনফরমেশন দিলাম, সেই অনুযায়ী আবার আপনি টাইপ করা শুরু করলেন। অথবা আপনি চাইলে এটা জাস্ট ক্যান্সেল করে দিতে পারেন যে না, আপনি টাইপ করতেছেন না। ওকে, এটা হচ্ছে স্টপ। আর আরেক ধরনের যে আপনার এরর অ্যালার্ট, সেটা আছে হচ্ছে আপনার ওয়ার্নিং। এটা হলো আপনার প্রথমে একটা ওয়ার্নিং দিবে, বাট তারপরে আপনি ঠিকই আবার সেটা ইনপুট করতে পারবেন। যেমন আমি যদি একটা ইনভ্যালিড ডাটাই দেই এখানে এ, বাট 3টা দিলে কিন্তু এটা নিবে, কারণ আমি 3 to 30 দিছি। ধরেন আমি একটা ইনভ্যালিড দিলাম, সো 3 to 30। এখন দেখেন যে এইটার করার জন্য এখন আমার অপশন আসছে ইয়েস অথবা নো। আমি যদি ইয়েস দেই, দেখেন এখন কিন্তু ওটা আমার একটা অ্যালার্ট দিছিল, বাট তারপরেও কিন্তু আমি ডেটাটা ইনপুট দিতে পারলাম। সো এইটা হচ্ছে আর আরেকটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে শুধুমাত্র ইনফরমেশন দিবে। এটা হচ্ছে আপনার ইনফরমেশনের জন্য, যে জাস্ট ইনফরমেশন দিবে, বাট ডেটাটা আপনি হচ্ছে ইনপুট করতে পারবেন। সো এই হচ্ছে আপনার 3 ধরনের এরর অ্যালার্ট আছে। এটা আপনি যে কোনো ভ্যালিডেশনের জন্য এটা অ্যাড করতে পারবেন। ওকে, এখন ধরেন যে এজের জন্য, ধরেন আপনি যান এখানে 18 বছরের উপরে আপনার হচ্ছে এজটা হতে হবে। সো এটা আপনি বিভিন্নভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরেন আপনি এই সেলটা সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশন, মানে আপনি যদি হোমে থাকেন ডেটা, দেন হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এখান থেকে আপনি এখন 2টা ভাবে আপনি এই ইয়ের জন্য কিন্তু করতে পারেন। এক হচ্ছে আপনি এখানে ডেটটা দিতে পারেন, যে ডেট বিটুইন ধরেন 18 বছরই হলে আপনার, বা আপনি এরকমই করতে পারেন যে স্টার্ট ডেটটা কবে হবে, যে ধরেন যে 2000 সালের পরে যেগুলা সেগুলা এরকম হইতে পারে। আপনি চাইলে যদি ধরেন যে আপনি চান যে না, এজটা ওইভাবে না দিয়ে আপনার নাম্বার দিবে, সো আমি যেগুলো একটু এক্সপ্লেন করে দিই তাহলে সুবিধা হবে। সো বিটুইন থাকলে ধরেন যে আপনি, আমি এখানে ডেট সিলেক্ট না করে আগে নাম্বারটা দিয়ে দেখাই, ধরেন হোল নাম্বার। সো বিটুইন সিলেক্ট করলে আপনার 2টা নাম্বারের মধ্যে ধরেন এরকম হইতে পারে যে আপনার 18 থেকে 30, 30-এর মধ্যে যারা তাদের ডেটা আপনার কোনো সিস্টেমে লাগে। সো এভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এর বাইরে আমি যদি 18-20-এর মধ্যে দেই, মানে 30-এর মধ্যে দিই, তাহলে সেই ডেটাটা এখান থেকে নিবে। বাট আমি যদি অন্য কোনো এর বাইরে দেই, যেমন ধরেন 17, এটা নিচ্ছে না। আর এই যে এটার জন্য কিন্তু আমরা কোনো এরর অ্যালার্ট বা কোনো কিছু করি নাই, এটার জন্য বাই ডিফল্ট এক্সেলের যেটা আছে সেটাই দেখাইতেছে। ওকে, সো এখানে আরো যে বিষয়গুলো আছে আপনার ডেটা ভ্যালিডেশন, এটা হলো আপনার বিটুইন। আর নট বিটুইন হইতেছে যে এই দুইটা ছাড়া, এই দুইটার মাঝখানে ছাড়া যা থাকবে সেটার ডেটা আপনি দিতে পারবেন, বাকিগুলা দিতে পারবেন না। ইকুয়াল টু মানে হচ্ছে যে, দেখেন এখন কিন্তু আরেকটা অপশন চলে আসছে যে একদম এক্সাক্ট, যে এতই, এটা 18 দিতে পারে, 20 দিতে পারে, মানে যে নাম্বারটা দিবেন। নট ইকুয়াল টু মানে ওইটা ছাড়া অন্য যে কোনো কিছু। দেন গ্রেটার দেন হচ্ছে যে কোনো একটা সংখ্যার থেকে ওটার বড় যেটা সেটা। দেন লেস দেন ওটার থেকে, ধরেন 18 থেকে আপনি কমে দিতে চান, কিংবা এটা ম্যাক্সিমাম এজ ধরেন আপনার 30 সিলেক্ট করলেন, তাহলে এই 30-র নিচে যেগুলো সেগুলো ইনপুট দিতে পারবে। আবার হতে পারে গ্রেটার দ্যান ইকুয়াল, যে 18 18-র থেকে বড়,
যেটা ধরেন যে আমরা এটা রাখতে পারি, অথবা লেস দেন অর ইকুয়াল। আচ্ছা, আমরা ধরেন যে গ্রেটার দেন ইকুয়াল রাখতে পারি, যে এক্ষেত্রে কি হবে, 18 কিংবা তার থেকে বেশি হলে আমি এখানে নাম্বারটা ইনপুট দিতে পারবো। 18ও দিতে পারবো, 18 থেকে বেশি যে কোনো কিছু আমরা দিতে পারবো। বাট 18 থেকে কম যখনই দিব তখনই আমাদের একটা অ্যালার্ট চলে আসবে। ওকে, সো এইটা গুলো হচ্ছে আপনার এইজ বা অন্য ইয়ের ক্ষেত্রে। তো এইভাবে যেটা হলো যে আমরা এখানে একটা ভ্যালিড ডাটা দিই, লেটস সে ধরেন 20। সো এইভাবে আপনারা এখানে এটা আপনি কি কি কম্পোনেন্টের জন্য দিতে পারবেন। আপনি আর হোল নাম্বার বললাম যে যেটা পূর্ণ সংখ্যা, ডেসিমেল মানে দশমিক থাকবে এরকম নাম্বারের জন্য দিতে পারবেন। লিস্টটা হচ্ছে আপনার ড্রপ ডাউনের জন্য, যেটা দেখাইছি। আপনি যদি এরকম ডেট দিতে চান, ডেট সিলেক্ট করলেও আপনাকে যেরকম অপশনগুলো দেখাবে, বিটুইন, নট বিটুইন, বা যদি আপনি দুটা ডেটের মধ্যে ডেটা দিতে চান বা একটা ডেট দিতে চান, দেন আপনি এরকম যদি টাইমকে আপনার এরকম ভ্যালিডেট করতে হয়, টাইম করতে পারবেন, টেক্সট লেন্থ করতে পারবেন, অথবা আপনি চাইলে ফর্মুলাও ইউজ করতে পারবেন। সো এই বিষয়গুলো আপনারা এখানে ডেটা ভ্যালিডেশনে করতে পারবেন। সো আপনারা নিজেরা এই যে বিভিন্ন ডেটা দিয়ে ট্রাই করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে, তারপরে ইনপুট মেসেজ, ইরর অ্যালার্ট, এগুলা কাস্টমাইজ করার চেষ্টা করবেন যে কিভাবে কাজ করতেছে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনভ্যালিড ডাটা। ধরেন আমি এইখানে, যদিও এটা আমাকে অ্যালাউ করবে না, আহ, আমি ধরেন, তাহলে আমাকে আগে করে দিতে হবে। লেটস সে ধরেন এখানকার ডেটা ভ্যালিডেশনটা, ডেটা ভ্যালিডেশন, এইখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি মিনিমাম এটা দিছি, এবং এরর অ্যালার্টটা আমি এখান থেকে স্টপ না দিয়ে এখানে জাস্ট আমি ইনফরমেশন করে দেই। আচ্ছা, তো এখন যেটা হবে, আমি যদি এখন 15 টাইপ করি, ওকে, তারপর আমাকে এটা করতে দিচ্ছে। So আমি যেটা দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে কিন্তু আমার ডেটা ভ্যালিডেশনের রুলসটা আছে 18 থেকে বেশি। সো আপনার ধরেন একটা শিটে যদি ইনভ্যালিড ডেটা থাকে, তাহলে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন বা এটাকে সার্কেল করতে পারবেন। দেখেন আমি যখন ডেটা ভ্যালিডেশনে গেছি, এখানে একটা অপশন আছে সার্কেল ইনভ্যালিড ডেটা। সো আমি যখন এটাতে ক্লিক করব, দেখেন এই ইয়েতে যতগুলা ডেটা ইনভ্যালিড আছে, মানে আপাতত ফাংশনালিটির মধ্যে, সেটাকে রেড মার্কিং করছে। এখন এটা খুব সহজ, একটা ডেটা আছে এখান থেকে আমি দেখেও বলতে পারি, কিন্তু আপনার ধরেন যে এরকম হাজার হাজার রো আছে, ওইখান থেকে আপনি বের করতে চান, তখন আপনার এইটা কাজে দিবে। এটা চাইলে আপনি যদি ক্লিয়ার করতে চান, জাস্ট আপনি ক্লিয়ার ইনভ্যালিড ডেটাতে ক্লিক করবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা ছিল হচ্ছে আপনার ডেটা ভ্যালিডেশন। সো ডেটা ভ্যালিডেশনে নিয়ে কারো কোশ্চেন্স থাকলে এখন বলতে পারেন। ও, আর একটা বিষয় আমি মিস করে গেছি, আমি ওটা একটু দেখা দিই। এটা হচ্ছে আমরা ডেটা ভ্যালিডেশন, এখানে যেরকম আমরা একটা নেম রেঞ্জ দিয়ে একটা ডাইনামিক ড্রপ ডাউন ক্রিয়েট করছি, আমরা ওই সেম টাইপ লজিকটা ইউজ করে, নেম রেঞ্জ ইউজ করে আমরা একটা ডিপেন্ডেন্ট আমার আপনার একটা ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারি। সো ডিপেন্ডেন্ট মিনস হচ্ছে, ধরেন এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে আর এখানে হচ্ছে আপনার ফার্নিচার প্রোডাক্ট আছে। সো ফার্স্টে মূলত দুইটা ড্রপ ডাউন থাকবে। এই ড্রপ ডাউন অনের থেকে আপনি যখন ইলেকট্রনিক্স সিলেক্ট করবেন, এখানে আপনি ইলেকট্রনিক্সের আইটেমগুলা দেখতে পারবেন। ও, এটা যেটা হয়েছে যে আমি একটু এর আগে যে যে নেম রেঞ্জ থেকে যে আমি এটা ডিলিট করছিলাম, এই নেম রেঞ্জ গুলা ডিলিট হয়ে গেছে, যার কারণে এটা আপডেট হতেছে না। তো মূল জিনিসটা হইতেছে, আমি এটা করে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। মূল জিনিসটা হইতেছে, এখান থেকে যখন আপনি ইলেকট্রনিক্স সিলেক্ট করবেন, তখন যাতে এখানে এই ইলেকট্রনিক্সের জন্য যে আইটেম সেগুলো দেখায়। আর যখন আপনি ফার্নিচার সিলেক্ট করবেন, তখন এখান থেকে ফার্নিচারের ইগুলো দেখাবে। ঠিক আছে, ধরুন আমি এটা একদম ক্লিয়ারই করে দেই, আপনাদেরকে দেখাই। তো এই জিনিসটা কিভাবে করবেন, ক্লিয়ার, ওকে। ধরেন এখানে আমি ড্রপ ডাউন দিব ইয়ের জন্য, এটাকে, আচ্ছা, নাম দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা হয়তো সেলের দুইটা ফিল কালার দিতে পারি, দুইটা ভিন্ন কালার দিই যাতে ডিফারেন্ট লাগে আর কি। আচ্ছা, এরকম থাক, ওকে। সো প্রথমে আমরা এটার জন্য করব এবং এটার জন্য করব। সো এটা এখন এটা করতে পারেন আপনারা
এইগুলাকে নেম রেঞ্জ হিসেবে করে নিলে আপনার হচ্ছে সুবিধা হবে। অর্থাৎ এই ইলেকট্রনিক্স এর জন্য এগুলাকে আমি একটা ইলেকট্রনিক্স নাম দিব, আর এটার জন্য এগুলাকে আমি ফার্নিচার নাম দিব। দেন ওইটাকে আমরা এখানে ড্রপ ডাউন হিসেবে নিব। ওকে। সো আমি এইটাকে নেম রেঞ্জ বানাই। সো আমি পুরো ডেটাটাকে যে আমরা একেবারে দুইটা নাম করব একসাথে, তো এই জন্য আমি পুরাটাকে সিলেক্ট করলাম। এখন হচ্ছে কন্ট্রোল শিফট F3, বা এটা চাইলে আপনারা ওই যে আমি যেটা বলছি যে আপনারা চাইলে আপনারা ডিফাইন নেমে গিয়ে ওইখান থেকে আপনারা ক্রিয়েট ফ্রম সিলেকশন থেকে করতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট। ওকে, টপ রোর জন্য আমি করতে চাই কারণ আমি ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের জন্য করতে চাই, এই জন্য আমি টপ রো সিলেক্ট করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। সো আমার নেম রেঞ্জটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখন নেম ম্যানেজার ওপেন করি, কন্ট্রোল F3, দেখেন ইলেকট্রনিক্স এবং ফার্নিচার এবং এগুলোর আইটেমগুলো দেখাইতেছে। তার মানে এটা আমার হয়ে গেছে। সো আমার ফার্স্ট ড্রপ ডাউনে কি থাকবে? ইলেকট্রনিক্স এবং ফার্নিচার, তাই না? সো আমি এই সিলেক্ট করলাম, দেন হচ্ছে ডেটা, ডেটা ভ্যালিডেশন, দেন হচ্ছে আমার লিস্ট, এবং সোর্স হিসেবে আমি এখানে চাইলে ওই শুধু যে দুইটা নাম আমি নেম রেঞ্জে বানাইছি, একটা হচ্ছে ইলেকট্রনিক্স এবং ফার্নিচার, আমি এখানে টাইপ করেও লিখে দিতে পারি, এখান থেকে আমি সিলেক্ট করেও দিতে পারি। আমি সিলেক্ট করে দিলাম। ওকে। সো আমার ফার্স্ট ড্রপ ডাউনটা হয়ে গেছে, ইলেকট্রনিক্স এবং ফার্নিচার। ওকে। এখন এইখানে আমাকে আরেকটা ড্রপ ডাউনিং করতে হবে যাতে আমার যখন আমি ইলেকট্রনিক্স সিলেক্ট করব তখন ইলেকট্রনিক্স আইটেমগুলো দেখাবে, যখন আমি ফার্নিচার সিলেক্ট করব তখন ফার্নিচার আইটেমগুলো দেখাবে। ওকে। সো এটা আমি হচ্ছে কিভাবে করব? ডেটা ভ্যালিডেশন, এই সেলটা আমি সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশন এবং লিস্ট, যেহেতু এটা একটা ড্রপ ডাউন হবে, এবং এইটার জন্য আপনাকে জাস্ট যেটা করতে হবে অ্যাজ এ রেঞ্জ হিসাবে আপনার ইনডাইরেক্ট একটা ফর্মুলা আছে। ইনডাইরেক্ট হচ্ছে, আমি আগে ফর্মুলাটা লিখি তারপরে দেখাই। ইনডিরেক্ট, এবং ইনডিরেক্ট হিসেবে আপনি এটা দিয়ে দিবেন যে ফার্স্ট যে ইটা আছে আপনার ড্রপ ডাউনটা সেইটা, জাস্ট এতটুকুই। দেন আপনি ওকে। এখন আপনি যদি ধরেন যে ফার্নিচার বা এরকমই করেন, দেখেন ফার্নিচারের অপশনগুলো চলে আসছে। দেন আপনি ইলেকট্রনিক্স সিলেক্ট করলে আপনি এখান থেকে ইলেকট্রনিক্সের আইটেমগুলো দেখেন সিলেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটার উপরে আর একটা ডিপেন্ড করতেছে, যে এই ড্রপ ডাউন মেনুটা এই ড্রপ ডাউনের উপরে ডিপেন্ড করতেছে, যে এই ড্রপ ডাউনের সিলেকশনের উপরে বেস করে সে হচ্ছে এখানে অপশন দেখাবে। ওকে। আর ইনডাইরেক্ট যেটা করতেছে কি, সে, আমি কিন্তু রেফারেন্স দিছি এই সেলটা, কিন্তু এই সেলটা কি 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 এই যে যে ফার্নিচার নামটা, এটা একটা কি নেম রেঞ্জও না। সো এ এই ফার্নিচারটাকে রেফার না করে সে ইনডিরেক্টলি এই পুরা যে নেম রেঞ্জটা আছে এই নেম রেঞ্জটাকে সে রেফার করতেছে। এটাই হচ্ছে ইনডিরেক্টের কাজ। সো এইরকম আমরা ইনডিরেক্ট ফাংশনের মধ্যে আমরা যখন এই সেলটাকে দিয়ে দিচ্ছি, সে এই নেম রেঞ্জের জন্য যে রেঞ্জটা আছে সেটাকে সে এখানে দেখাচ্ছে। সো এইভাবে আমরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। ওকে। দেন হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এটা একটু দ্রুতই যাব, দ্রুতই এই অংশটুকু শেষ হবে আশা করি। সো শর্ট, এখন শর্ট অ্যান্ড ফিল্টার বলতে হচ্ছে ধরেন এইখানে আমার প্রাইস আছে। সো এখানে আপনি দেখতেছেন যে 150, তারপর 300। সো এই ডেটাটা একটা শর্ট করা আছে, যেটা হচ্ছে আপনার অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড়। তো আপনার যদি এরকম দরকার হয় যে না এটা এই ডেটাগুলা, মানে এই ডেটাগুলোর বেস করে আপনি এই যে কলামের বা এই পুরো রো এর ডেটাটাই চেঞ্জ করবেন, এই হিসাবে আপনি সাজাবেন। কিংবা আপনি শুধু এই প্রাইস কলাম না, আপনি এই ক্যাটাগরি কলাম অনুযায়ী এবং প্রাইস অনুযায়ী আপনি শর্ট এবং ফিল্টার করবেন। সো এটা কিভাবে হচ্ছে করবেন, এটাকে হচ্ছে মাল্টি লেভেল শর্টিং বলে। আর স্বাভাবিকভাবে আপনার শর্ট করতে হলে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার যে হেডার সেটাকে সিলেক্ট করতে পারেন, দেন আপনি ডিরেক্ট হোমে যেতে পারেন, এবং এখান থেকে আপনার শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে আপনি যদি ফিল্টারে চাপেন তাহলে দেখেন আপনার একটা ফিল্টার মেনু আসবে যেটা টেবিলের মধ্যে থাকে। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিয়ে সেটা আপনি করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি চাই লেটস সে প্রাইস যেগুলো 500-র মধ্যে সেগুলো আমি দেখতে চাই, করতে পারবো। এখান থেকে আমি ক্লিয়ার করে দিতে পারি। আবার এখান থেকে চাইলে আমি এটা নাম্বার, যেহেতু এটা নাম্বারের কলাম, এটা আমি নাম্বার ফিল্টারও, যেমন আমি অনেকটা ফর্মুলার মতো করতেও পারি। যেমন ধরেন যে আমি গ্রেটার দেন 500 যেগুলো আছে আমি সেগুলো দেখতে চাই। ওকে। দেখেন গ্রেটার দেন 500 যে প্রাইস ছিল সেইটা ফিল্টার হয়ে গেল। সো এইভাবে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন, আহ, বা মাল্টিপল কলাম হচ্ছে করতে পারবেন।
আর আরো যেভাবে হচ্ছে আমরা করতে পারি যে ধরেন আমি যদি এই ফিল্টারটাকে এখন আমি রিমুভ করে দেই, আবার ফিল্টার ক্লিক করলে এটা ফিল্টার আইকনটা চলে গেছে। সো আপনি ধরেন যে পুরো ডেটাটা সিলেক্ট করলেন, দেন আপনি যদি আবার ফিল্টারে যান, ওকে, এবং এখানে দেখেন যে এটা হচ্ছে ফিল্টার, এখন হচ্ছে যে শর্টিং। আমি আগে ফিল্টারটা দেখাই ফেলছি শর্টিং বলতে বলতে। ওকে, সো এটা হচ্ছে ফিল্টারিং, যেখানে আমি দেখেন যে 3 নাম্বার যে জিনিসটা লিখছি এইভাবে আপনি হচ্ছে ফিল্টার করতে পারেন। এটা সব কলামের জন্যই করতে পারবেন। আমি নাম্বারিং দেখাইছি, এখান থেকে যদি আপনি ধরেন যে আপনি যদি আবার ফিল্টার একটু আবার নেই, ফিল্টার আপনি যদি ক্যাটাগরির জন্য হচ্ছে করতে চান, ক্যাটাগরি সিলেক্ট করে দিলে যেটা দেখবেন যে সেটাই। আপনি চাইলে এখান থেকে এই যে টেক্সট ফিল্টার, এখানেও আপনি ওই যে সেম ফর্মুলার মতো এই সবগুলো আপনারা, এই যে আমি একটু আগে ইকুয়াল বলতে কি বোঝায়, নট ইকুয়াল, বিগিন উইথ মানে কি দিয়ে শুরু হয়েছে, এন্ড উইথ কি দিয়ে শেষ হয়েছে, কন্টেইন মানে ওটার মধ্যেই আছে। সো এইগুলা আপনারা ট্রাই করার চেষ্টা করবেন যে কোনটা কিভাবে হচ্ছে কাজ করতেছে। তো এটা একদমই তেমন কোনো হচ্ছে কঠিন না। আর মাল্টি লেভেল শর্টিংটা হলো, আমি ওটা একটু দেখাই, এখান থেকে আমি ফিল্টারটা রিমুভ করে নিই। সো মাল্টি লেভেল শর্টিং, আমি যখন ধরেন এইটাকে করতেছি, সো কাস্টম শর্টে আমি যখন যাইতেছি, তো তখন আপনি ধরেন যে মাল্টিপল এরকম কলামের মাধ্যমে আপনি করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাডও করতে পারবেন, ডিলিট করতে পারবেন, বা যে কোনো কিছু। যেমন এখানে ধরেন যে বাই ডিফল্ট দুইটা আছে। সো কি বলতেছে ফার্স্টে, আমি যখন এটা সিলেক্ট করছি বলছে যে ফার্স্ট শর্ট বাই, যে কোনো আপনি এখান থেকে কলাম করতে পারেন। ধরেন যে আমি শর্ট বাই কলাম করতে চাই, এবং বেসড অন কি, সেল ভ্যালু, মানে এই ভ্যালু কি আছে সেটার উপর আপনি চাইলে, অনেক সময় দেখা যায় যে আমাদের কালার অনুযায়ী করা লাগতে পারে, ফন্ট বা কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী, সেগুলো আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন যে এটা স্মলেস্ট টু লার্জেস্ট আছে, আমি চাই যে হচ্ছে এটা লার্জেস্ট টু স্মলেস্ট। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, মাই ডেটা হ্যাজ হেডার, কারণ এই হেডার আমার একটা হেডার আছে, হেডার না থাকলে আপনার ওটা আনচেক করে দিতে হবে। ওকে, এখন এটা যদি আমি জাস্ট এরকম রাখি তাহলে শুধুমাত্র এটা আমি একটা কলামের জন্য হলো, এবং এই কলাম অনুযায়ী ডেটাটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আগে বড়টা আগে আসছে, এই অনুযায়ী এই রো গুলাও কিন্তু ডেটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এইটা। আর যদি আমি চাই যে না মাল্টিপল আমার ইয়েতে শর্ট করা দরকার, আমি যদি আবার একটু শর্টে যাই, এখানে ধরেন আপনি প্রাইসটা চাচ্ছেন লার্জেস্ট টু স্মলেস্ট, বাট এমন হতে পারে যে লেটস সে আপনি আহ, ধরেন ক্যাটাগরি, ধরেন যে আপনি চাচ্ছেন ধরেন A to Z। ওকে, সো যেটা হয়, এখন যদি আমরা ওকে প্রেস করি, ক্যাটাগরি এখানে কি কি আছে, ইলেকট্রনিক্স আছে এবং হচ্ছে ফার্নিচার আছে। আচ্ছা, নিউমেরিক্যাল ভ্যালুটা দেখলে বেশি ভালো হয়। আমরা নিউমেরিক্যাল আরেকটা যদি হচ্ছে আমরা করি কাস্টম সর্ট, দেন ধরেন যে আমরা কোয়ান্টিটি, কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি কতগুলো আছে, দুইটা, পাঁচটা, একটা, দুইটা, ধরেন যে আমরা স্মলেস্ট টু লার্জেস্টই দেখতে চাই। ভুম, এটার সমস্যা কি, একটু চেঞ্জ হওয়ার কথা। দেন কোয়ান্টিটি, আচ্ছা যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দেই, মূলত দুইটা কলামের উপরে বেস্ট করে এটা হবার কথা। আহ আমরা যদি এটাকে একটু উপরে উঠাই, এখন আবার হচ্ছে এভাবে হচ্ছে কাজ করতেছে। আচ্ছা, এটা হয়তো বা ওদের বাম এবং ডানের ইয়ের জন্য হয়েছে। এখন যেটা হলো যে আমি যেটা করলাম মূলত, এইখান থেকে আপনি সুইচ করতে পারবেন যে কোনটাকে আপনি আগে শর্ট করবেন, দেন তারপর হচ্ছে কোনটাকে করবেন। সো কোয়ান্টিটি গিয়ে যখন আমি আগে করছি, দেন দেখেন যে ওটা যেটা হয়েছে যে আহ, ওই কোয়ান্টিটি ওয়াইজ হচ্ছে ওটা হচ্ছে শর্ট হয়ে গেছে। আবার জিনিসটা আবার আপনার প্রাইস ওয়াইজও সেই এইটা শর্ট হয়ে গেছে। সো এইভাবে আপনার ধরেন যে আপনার যদি আরো আপনার লেভেল অ্যাড করা লাগে, এভাবে আপনি এখান থেকে লেভেল অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সো আমি যদি আবার প্রথম দিকে একটু দেখাই, যদিও আমার মনে হইতেছে যে জিনিসটা
আমি এক্সাক্ট যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটা ভাবে কাজ করতেছে না। আমি আবার ট্রাই করতেছি। সো ধরেন আমি ফার্স্টে কোয়ান্টিটিটা নিয়ে সাজাইতে চাই এবং সেল ভ্যালু অনুযায়ী, এবং এটা আমি স্মলেস্ট টু লার্জেস্ট দেখাতে চাই, এবং আরেকটা লেভেল আমি তারপরে শর্ট করতে চাই কোয়ান্টিটি অনুযায়ী শর্ট করে, দেন হচ্ছে আমি এটা যদিও কোয়ান্টিটির সাথে ঠিকঠাক মতো দেখানোরই আসলে কথা না, এটা ধরেন যে আমি লার্জেস্ট টু স্মলেস্ট করি, তো দেখি কি হয়। ওকে, যদি এটা জিনিসটা আসলে পরিষ্কার, এই ডেটার জন্য আসলে এটা হইতেছে না, আমার অন্য ডেটা সেট ইউজ করা লাগছিল। মূলত যে জিনিসটা এখানে করছে সেটা হলো প্রথমে কোয়ান্টিটিটা শর্ট করছে, আমি এটা কি দিছিলাম, স্মলেস্ট টু লার্জেস্ট। এখন এইখানে এই কোয়ান্টিটিটা আসলে বোঝা যাইতেছে না, আমরা অন্য একটা কলাম ট্রাই করি, অন্য একটা কলামে এটা হলে বুঝতে সুবিধা হবে। এটা উম, আচ্ছা, প্রাইস থাক, কোয়ান্টিটি না দিয়ে আমরা লেটস সে প্রোডাক্ট নেম দেই, অর ইভেন, আচ্ছা প্রোডাক্ট নেম দিলে বেটার হবে, প্রোডাক্ট নেম দিলে আমরা A to Z সাজাইতে চাই। ওকে, দেখেন এখন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন কি হয়েছে দেখেন তো, এখন আমি দেখেন এই প্রোডাক্টের যে নামের যে এইটা, ফার্স্টে আমি কি বলছি যে ওকে, আমি এখন যদি আবার যাই শর্টে, ফার্স্ট বলছে যে প্রোডাক্ট নেম অনুসারে সাজাও এবং বেসড অন কি সেল ভ্যালু, এবং অর্ডারটা হবে A to Z। A to Z বলতে হচ্ছে আপনার প্রোডাক্ট নেমের ক্ষেত্রে কি, প্রথমে দেখেন প্রথমে সি দিয়ে যেটা শুরু সেটা আসছে, এ আর বি এর কোনো ডেটা নাই এই জন্য আসে নাই, দেন এইভাবে তারপরে এল তারপরে পি ওই সিরিয়ালে আসছে। সো ফার্স্টে এইভাবে ডেটাটা শর্ট করছে। দেখেন এই জায়গার অর্ডার আইডিটা কিন্তু এলোমেলো হয়ে গেছে, 204 আগে দেখাচ্ছে, 201 আগে দেখাচ্ছে, কারণ আমি শর্ট করছি ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট নেম অনুযায়ী। সো প্রোডাক্ট নেম অনুযায়ী সাজানোর পরে আবার সে প্রাইসটা সাজাইছে, যদিও জিনিসটা আসলে ক্লিয়ার না, কারণ চেয়ারের যদি এখানে আরেকটা ডেটা থাকতো তাহলে তো জিনিসটা হচ্ছে সুবিধা হইতো। যেমন আমি যদি আরেকটা ডেটা কপি করি, এই জন্য আসলে বুঝতে সমস্যা হইতেছে। ধরেন আমি এখান থেকে কপি করে এখানে আমি করলাম এবং এটাকে লেটস সে আমি 206 করে দিচ্ছি। এখন দেখবেন যে আমি যখন এটাকে শর্ট করব তখন এই চেয়ারের এটা উপরে উঠে আসবে এবং ওই অনুযায়ী শর্ট হবে, কাস্টম শর্ট, এবং এক্সাক্ট যেটা আছে আমরা এটাই করি। দেখেন এখন এই চেয়ার কিন্তু এই যে দুইটা এখানে আসছে। সো আগে চেয়ার, এই কলামটা আগে শর্ট হয়েছে A to Z, দেন ওই চেয়ারের মধ্যে ভ্যালু। ওকে, ভ্যালুটা আমার চেঞ্জ করা দরকার। আমি যদি একটু আন্ডু করি, এটা ধরেন যে 300 না দিয়ে লেটস সে ধরেন যে আমরা 400 বা এরকম কিছু একটা দিই আরো ক্লিয়ারলি বোঝার জন্য। ওকে, দেন হচ্ছে শর্ট, কাস্টম শর্ট, এবং এখন যদি আমি হচ্ছে ওকে প্রেস করি, দেখেন এখন কি হয়েছে, ফার্স্ট হচ্ছে সে প্রোডাক্ট অনুযায়ী করছে, এবং অবভিয়াসলি চেয়ার যেহেতু সি এর আগে অন্য কোনো কিছু নাই, সো সি এর আগের কোনো ডেটা দেখাচ্ছে না, এটা দিয়ে শর্ট করছে A to Z এই কলাম, এবং আমি আরেকটা কলাম অ্যাড করছি সেটা হচ্ছে প্রাইস। এবং প্রাইস বলছে কি যে বড় প্রাইসটা আগে দেখেন, দেখেন এই দুইটা চেয়ারের মধ্যেও যেটার প্রাইসটা বড় সেটা কিন্তু সে আগে দেখাইছে। সো এটা হচ্ছে আপনার মূলত শর্টিং, এটা লার্জেস্ট টু স্মলেস্ট। আমি যদি এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট করে দিই তখন দেখবেন যে 300 এটা আগে দেখাবে। দেখেন এই যে 300 এখন আগে দেখালো, দেন হচ্ছে 400। সো এটা হচ্ছে আপনার শর্ট এবং হচ্ছে ফিল্টারের রিলেটেড। দেন কিছুটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা দেখব। সো কন্ডিশনাল ফরম্যাটিং হলো যে মূলত আপনার কন্ডিশনের উপরে বেস করে একটা ফরম্যাটিং হবে, সেটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। হতে পারে যে লেটস সে ধরেন যে এখানে স্কোর আছে একটা, এটা একটা কলাম আছে, সো বললাম যে যদি ধরেন যে স্কোর 1-এর থেকে স্কোর 2 বেশি হয় তাহলে এই সেলগুলো লেটস সে ফিল কালার হচ্ছে ইয়েলো হবে কিংবা যে কোনো কিছু একটা হবে। সো এইটা করে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে। কিছু কন্ডিশনাল ফরম্যাটিং আছে আপনার বাই ডিফল্ট দেওয়া আছে, ওইগুলাই মোটামুটি আমাদের কাজে ম্যাক্সিমাম সময় লাগে। এছাড়া আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে বেশ কিছু কাজও করতে পারি। এখানে যেমন একটা এক্সাম্পল দেখাইছি, আরো বেশ কিছু অপশন আছে, সেগুলো আমরা একটু দেখব, সেগুলো করতে পারি। এবং ওইখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি, সেগুলো আমরা হচ্ছে দেখবো। সো মূলত আমি যেটা দেখাই, ধরেন যে আপনি এই ডেটাগুলোর উপরে একটা কন্ডিশনাল ফরম্যাটিং আপনি, আচ্ছা আমি এটা একটু কপি করে নিই, এখানে যেহেতু একটা ডেটা আছে, সো এখানে আমি জাস্ট
ডেটা সেটটা কপি করলাম। ওকে, সো ধরেন যে এই টোটালটা আপনি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আপনি হোমে থাকলে দেখবেন যে এখানে স্টাইল মেনুতে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। সো যখন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন তো এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে হাইলাইট সেল ভ্যালুস, অর্থাৎ এইটা হলো ওই সেলগুলোর যে ভ্যালু আছে এটার বেস করে এটা কি হবে, সেলগুলো হাইলাইট হবে। দেন আচ্ছা আমি একটা একটা করে দেখাই। সো এটা যদি আমি দিই যে গেটার দেন, ধরেন যে এটা একটা বাই ডিফল্ট একটা ভ্যালু নিছে, এটা হয়তো এভারেজ বা এরকম কিছু একটা। আমি চাইলে এটা টাইপ করে দিতে পারি, ধরেন যে গ্রেটার দেন 150, এবং এটা কি পাবে, ফরম্যাটিং পাবে, সেই ফরম্যাটিংটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি আপনি চাইলে কাস্টম যে কোনো ফরম্যাটেও করে দিতে পারবেন আপনি এই ফরম্যাটিং ডায়লগ বক্স থেকে। আপনি চাইলে এখান থেকেও দিতে পারবেন। সো আমি আপাতত ওইদিকে যাচ্ছি না, ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এবং দেখেন যে ভ্যালুগুলা 100 থেকে উপরে, সেই ভ্যালুগুলা ওই ফরম্যাটিংটা হচ্ছে পেয়ে গেল। এইটা হচ্ছে আমার যেটা হাইলাইট, এটা হলো গ্রেটার দেনের জন্য বলা। আপনি চাইলে এখানে লজিক ইউজ করতে পারেন লেস দেন, ধরেন 100 থেকে বা 150-এর থেকে কম যেগুলো সেগুলোকে আপনি আর এক দিতে চান এখান থেকে দিতে পারবেন। একইভাবে বিটুইন, যে দুইটা সংখ্যার মধ্যে, 100 থেকে 150-এর মধ্যে, ইকুয়াল, যেটা কোনোটা সমান, এরকম কিছু। দেন টেক্সট দ্যাট কন্টেইনস, এটা হলো যে কোনো একটা টেক্সটের মধ্যে কোনো একটা অংশ আছে, অনেকটা যে পার্শিয়ালি এর মতো। দেন তারপরে হচ্ছে একটা ডেটও আপনি দিতে পারেন, যে যে ডেটটা বারবার ওইখানে আসছে সেই ডেটটাকে যদি আপনি হাইলাইট করতে চান বা যে কোনো ফরম্যাটিং দিতে চান। এবং ডুপ্লিকেট ভ্যালু থাকলে এইটাও আপনার ওই কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারবে। দেন আরেকটা এরপরে আসছে, সেটা হচ্ছে টপ বটম রুলস। তো টপ বটম হইতেছে, ধরেন যে এখানে যদি অনেকগুলো নাম্বার থাকতো, এটার আপনি হচ্ছে টপ 10 আইটেম, ধরেন যে আমি 10 আইটেম না, তো আমি ধরেন যে এটা টপ, ধরেন আহ, তিন তিনটা কে আমি এটা কি দিতে চাই, ধরেন যে লাইট টু রেড। ওকে, সো এই ভ্যালুগুলোর মধ্যে দেখেন যে যে তিনটার মান বেশি, সেই তিনটাকে সে এই ফরম্যাটিংটা দিল। সেটা তিনটার জন্য দিচ্ছে, আপনি যে কোনোটা চাইলে সিলেক্ট করতে পারেন। আমি টপ 10 দিলাম, আপনি যদি চান যে না আপনি শুধু টপ 1টা দেখতে চান। সো এটা হয়তো আগেরটা ক্লিয়ার করতে হবে। ওকে, দেন এখন যদি শুধু টপ 1-এ দেই, এটা শুধু একটার জন্য পাবে। এবং আমি যে ফরম্যাটিংটা আমি আপনাদেরকে কাস্টমও একটা দেখাই, আপনি যে কোনো একটা চাইলে, ধরেন যেটা জন্য আপনি কাস্টম ফরম্যাট দিবেন, ধরেন যে এটার জন্য ফিল কালার আপনি সবুজ দিবেন। দেন ফন্ট চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ফন্টের কালার ধরেন যে আপনি সাদা দিবেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে। দেখেন এটা দেওয়ার সাথে সাথে এইটার মধ্যে যেটা সব থেকে বড় সেইটার এই ফরম্যাটিংটা পেয়ে গেল। তো এইরকম আপনার এখানে আরো কি কি অপশন আছে, এখানে কিন্তু আরো আছে। আপনারা টপ 10%, এটা হচ্ছে আইটেম, আর 10% মানে হচ্ছে ধরেন যে ওইখান থেকে, এখন এখানে যেহেতু ভ্যালু আছে 5টা, এখন 10% করলে কি হবে, 5টার আর আপনার বা 10টা ভ্যালু থাকলে ওইখান থেকে আপনার একটা, ওই 10টা থাকলে ওটার 10টার মধ্যে যেটা সর্বোচ্চ হইতো টপ সেটা। এখন এটার যদি বেশি ডেটা থাকে তখন আসলে বুঝতে বিষয়টা হচ্ছে সুবিধা হয়। বাট আমি আপনার এক্সপ্লেইন করে দিচ্ছি। বটম, ধরেন যে আপনার যদি সর্বনিম্ন যেগুলা সেগুলোর দরকার হয়, যে এটা হলো বটম 10 আইটেম, সর্বনিম্ন যেটা আছে সেটা যদি আপনি জানতে চান, এটা 10 আছে, যেহেতু আমার 10টা ভ্যালুই নাই, 10 দিয়ে তো আর লাভ নেই। ওকে, এখানে এই যে সর্বনিম্ন 110, সেটার ভ্যালুটা এখানে পাইছে, মানে কন্ডিশনাল ফরম্যাটিংটা এখান থেকে পাইছে। ওকে, আর ক্লিয়ার যেটা, আপনি যদি যে ক্লিয়ার রুলস ফর সিলেক্টেড সেল, মানে আমার যে সেলগুলো সিলেক্ট করা আছে সেগুলোর থেকে আমি যদি রুল গুলা করতে চাই এটা দিব। আর যদি পুরো শিটে চাই তাহলে নিচেরটা সিলেক্ট করব। এরকম আরো আছে আপনার ডেটা বার, মানে ডেটার ভ্যালুর উপর বেস করে আপনার বিভিন্ন কালারের ফিলে যে ডেটাটার মান বেশি দেখেন যে সেটার পুরাটা ফিল হইতেছে, যেটা কম সেটা কমই হইতেছে। এরকম এরকম আছে, কালার সেট আছে, মানে 3টা কালার বা এরকম, অনেক সময় ট্রেন্ড বোঝানোর জন্য। যেটা হয়তো বা বেশি সেটা হচ্ছে সবুজ, যেটা কম সেটা এই যে রেড দেখাচ্ছে। আপনি চাইলে সেটা কাস্টমাইজও করতে পারবেন, এই যে 3 কালার স্কেল, এখান থেকে হাইস্ট ভ্যালুর জন্য কি হবে, লোয়েস্ট ভ্যালুর জন্য কি হবে, মিড পয়েন্টের জন্য কি হবে, এগুলাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন মূলত।
যে আইকন সেটও আছে, আপনি চাইলে আইকনও এরকম সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা বেসড অন আপনার ডেটার উপর বেস করে আপনার ওইটা দেখাবে। যে এখানে দেখেন, এখানে অনেকটা যে টাওয়ার এরিয়ার মতো বা রেটিং, যেটার ভ্যালু বেশি সেটার ওই ইগুলা দেখেন ফুল হয়ে গেছে। তো এইভাবে এখান থেকে আপনারা যে ইগুলা আছে এগুলো একটা একটা করে হচ্ছে ট্রাই করবেন যে আসলে কিভাবে করা যায়। এটা হচ্ছে ডেটার উপরে আপনার ডিপেন্ড করবে। আচ্ছা, আর আমি এখানে হচ্ছে আপনাদেরকে একটু অ্যাডভান্স একটা দুটো জিনিস দেখাই যে আসলে জাস্ট এতটুকুই না, অনেক কিছু করা সম্ভব এটা দিয়ে। যেমন এইখানে দেখেন, এখানে আমি একটা সার্চ বক্স বানাইছি এবং সেই অনুযায়ী সেই রো গুলা, এখানে যদি মাল্টিপল রো থাকতো এটা মাল্টিপল রো সিলেক্ট হবে। যেমন আমি এটা যদি হচ্ছে, যেমন আগে এই জিনিসটা দেখাই, ধরেন আমি যদি এখানে নাম লিখি, ধরেন এলিস, দেখেন। সো এই অ্যালিসটা সিলেক্ট হচ্ছে। এখানে আমি এই জিনিসটা রাখছি আসলে এই জিনিসটা বোঝানোর জন্য যে এই ওয়ান দেখতেছেন, তার মানে আমি যে ফর্মুলাটা লিখছি এই রো এর জন্য এটা সত্য হয়েছে, যার কারণে ওয়ান, আর বাকি সবগুলো ভ্যালু এরর দেখাইতেছে। যেমন আমি যদি আবার আপনার লেটস সে ইথান সিলেক্ট করি, দেখেন এখন এটাই হয়েছে এবং এই অনুযায়ী আমার এটা একটা ফরম্যাটিং দেওয়া আছে, সেই ফরম্যাটিংটা পাইছে। সো এই জিনিসটা কিভাবে করবেন, এটা হলো যে আপনার সার্চ ফর্মুলা বা ওই যে আমরা টেক্সট ফর্মুলার ক্ষেত্রে দেখছি যেটা, ওটা ইউজ করে আপনার এটা করতে পারবেন। তো মূল জিনিসটা হচ্ছে যে যেটা আমরা যেরকম ডেটা ভ্যালিডেশনে যেরকম ফর্মুলা ইউজ করতে পারি, আমরা চাইলে এই ইয়ের ক্ষেত্রেও আমরা সেম আমরা ডেটা ভ্যালিডেশন এর জন্য আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করতে পারি। যে এখান থেকে যদি আমরা নিউ রুল অথবা ম্যানেজ রুলে যাই, দেখেন এই যে এই ইটা আমার দেওয়া আছে, এটার জন্য আমার এই যে ফরম্যাটিংটা দেওয়া আছে যেটা হচ্ছে পাইতেছে। সো আমরা যদি এটা আবার একটু নতুন করে করার চেষ্টা করি, ধরেন যে আমরা এটা করলাম, এটার জন্য এটা করব। সো এখানে আমি ফর্মুলাটা লিখতেছি যেটা হচ্ছে আপনার হলো বোঝার জন্য। সো ফর্মুলাটা হলো আমরা সার্চ ফর্মুলা ইউজ করতেছি, যে আমরা ওইরকম একটা ডাইনামিক একটা সার্চ বক্সও তৈরি করে ফেলতে পারি। সো আমরা যে একটা টেক্সট কি করবো, আমরা হচ্ছে ফাইন্ড করব। ওকে, আচ্ছা ধরেন যে আমরা এইখানে ওই টেক্সটটা রাখি, ধরেন নেম অনুযায়ী। সো এইখানে আমরা একটা যেইটা থাকবে সেই অনুযায়ী আমরা ভ্যালুগুলা করব। ওকে, সো ধরেন ইকুয়াল টু সার্চ, সার্চ ফাইন্ড টেক্সট হচ্ছে এইখানে যে টেক্সটটা থাকবে এইটা। এখন আমি ওখানে কিছু লিখি নাই, এটাকে আমাদেরকে লক করতে হবে। এবং উইদিন টেক্সট নামটা আমরা কোথায় খুঁজবো, অবভিয়াসলি আমি দেখতেই পাচ্ছি যে নামগুলো আছে হচ্ছে আমার এইখানে, তাই না? সো আমার এখানে আসলে পুরো রেঞ্জটারও দরকার নাই। আমি যেটা করব সেটা হচ্ছে আপনার শুধু L5 করব এবং আমি এটার কলামটাকে লক করে দেবো। যে একটু পরেই বুঝতে পারবেন যে আসলে আমি কলামটা কেন লক করতেছি। সো এলটাকে আমি জাস্ট হচ্ছে লক করে দিয়েছি। ঠিক আছে, ওকে। সো আমি যদি এটাকে ক্লোজ করে দেই, ওকে দেখেন এখানে কিন্তু অন দেখাইতেছে। সেখানে আমি একটা কিছু লিখি, ইটস এ পপ, ভ্যালু এরর দেখাইতেছে। আলটিমেটলি এটা আমার মূলত এটা হয়ে গেছে। সো আমি এই ফর্মুলাটা এখানে দেখালাম এই কারণে যে আপনার বুঝতে, যে দেখেন আমি এখানে যে ভ্যালুটা চেঞ্জ করতেছি সেই অনুযায়ী কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, বা অনটা চেঞ্জ, অন মানে এটা আপনি বলতে পারেন ট্রু। সো এটা এখন এমটি, যেহেতু কিছু নাই, এটা সবগুলোর জন্য হচ্ছে ট্রু হয়েছে। এখন এই ভ্যালুটা এখানে পায় নাই, সবগুলাই আবার হচ্ছে ভ্যালু এরর। লেটস সে আমি জাস্ট লিখি। ওকে, সো এই যে যে আমি ফর্মুলাটা লিখলাম এখানে, যে একটু আগে যেটা বললেন যে রিলেটিভ এবং অ্যাবসোলিউট। সো এই যে এই ভ্যালুটা, এখন আমি যখন এই ফর্মুলাটা এখানে ড্র্যাগ করছি, তো তখন আমার বুঝতে হবে যে এই ভ্যালুটা তো আমার চেঞ্জ হওয়া যাবে না, কারণ আমি এটাকে একটা ফিক্সড হিসেবে রাখছি যে এই জায়গায় আমি কোনো কিছু একটা টাইপ করব, সেই ভ্যালুটা আমাকে দেখাবে। সো এটা আমার ফিক্সড, যার কারণে আমি ওই সেলটা যখন ফর্মুলাতে লিখছি তখন আমি এটা ফিক্স করছি। বাট এই যে নামের জন্য যেটা,
এটার ক্ষেত্রে কিন্তু আমি শুধুমাত্র কলামটাকে ফিক্স করছি। কেন কলামটাকে ফিক্স করলাম? কারণ আমি যখন ফর্মুলাটাকে ড্র্যাগ করছি তখন কিন্তু রোটা অ্যাডজাস্ট হয়েছে। এই যেমন অ্যালিসের জন্য রো হচ্ছে আপনার 15, ববের জন্য হচ্ছে 16। সো এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ইভেন যখন আমি এটাকে রাইটে যখন আমি করছি তখনও কিন্তু আমার এই কলামটার আমার হচ্ছে লগটা আছে, যে এল এদিকে কিন্তু চলে আসে নাই, দেখেন এখন এইটাই সিলেক্ট দেখাচ্ছে। যদি আমি এটা এই লকটা না রাখতাম, এটা এখন দেখাইতো আমার এই 80 বা এই সেলটা আমার সিলেক্টেড। সো এইভাবে আপনাকে হচ্ছে বুঝতে হবে। সো মূলত সার্চে আমি যেটা করলাম যে আমি একটা সার্চ, যে আমি এখানে একটা লিখবো, সেই সেই অনুযায়ী সে এখানে সার্চ করবে, এবং এই জিনিসটা অনুযায়ী আমি একটা ডাইনামিক একটা সার্চ বক্স বানাবো, এবং সেই অনুযায়ী আমি এখানে যে নামটা দিব তার জন্য ইন্টার রোটা সিলেক্ট হবে। সো আমি এখন পুরো ডেটা সেটটা আমি সিলেক্ট করব, যাব কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রোল, এখান থেকে সিলেক্ট করবেন ইউজ ফর্মুলা টু ডিটারমিন, অর্থাৎ ফর্মুলাটাই করবেন, এবং এই জায়গায় আপনার ফর্মুলাটা দিতে হবে। সো আপনি চাইলে এখান থেকে ধরেন আগে ফর্মুলাটাকে কপি করে নিতে পারেন। এটা আমি এখানে যে এই যে ফর্মুলাটা লিখলাম, এখানে যে লিখতে হবে এরকম না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম যে এইভাবে কাজ করে জিনিসটা। সো নিউ রোল, দেন হচ্ছে আপনাকে এখান থেকে ফর্মুলা, এবং এটাকে আপনি করে দিন, এবং এখান থেকে আপনি কি ফরম্যাটিং চান এটার জন্য, ধরেন যে আপনি ফিল কালার চান ইয়েলো হবে, দেন হচ্ছে ফন্ট, এইখানে আরো আছে, আপনি যে যেইগুলা সেগুলো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো আমি এটা দিলাম হচ্ছে ওকে। সো এখন অন হচ্ছে, বাট আমি দেখতে পাচ্ছি যে আমার এটা এই হিসেবে আমার এটা হওয়ার কথা। সো দেখি আমার ম্যানেজ রোলে দেখি যে আসলে কি হয়েছে। ওকে, সো এখানে দেখাচ্ছে যে আমার ফর্মুলা সার্চ G2। ও, এটা হচ্ছে আমার আলটিমেটলি জিনিসটা হয় হয়নি ফর্মুলাটা এখানে। আচ্ছা, আমরা কপি করে নেই, দেন দরকার হলে আমরা ওই রুলসে গিয়ে দেন হচ্ছে আমরা এটা ইনপুট করি। সো কন্ডিশনাল ফরম্যাটিং, ডেটাটা সিলেক্ট করি, দেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুলস, এবং আমার রুলসটা হচ্ছে আমি এটা এখানে ফর্মুলাটা দিব। ওকে, ফর্মুলাটা হবে হচ্ছে আমার এই ফর্মুলাটা, এবং আমি এখান থেকে আমি একটা ফরম্যাটিং সিলেক্ট করে দিব, যে কোনো একটা, বা আমার যেটা দরকার আলটিমেটলি। ধরেন ফন্টের ক্ষেত্রে আমি এটা সাদা যদি আমি হচ্ছে করে দেই, দেন ওকে প্রেস করে দেই। আহ, যদি হচ্ছে আমাদের হলে হচ্ছে তার উপরেরটা, আচ্ছা আমরা একটু টাইপ করে দেখি, বব, আমার হয়তো রেফারেন্সে কোনো একটা ঝামেলা হয়েছে যার কারণে আমার হচ্ছে, কিন্তু তার উপরেরটা দেখাচ্ছে, নিচেরটা কিন্তু হচ্ছে দেখাচ্ছে না। সো এটা কেন হইতেছে? ওকে, আমরা যদি আবার একটু ইয়েতে যাই, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, ম্যানেজ রোল। সো এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই না? ওকে, সো এখানে আমার যেটা হইতেছে যে আমরা যে সার্চটাই করতেছি, এই সেলটার রেফারেন্সটা যে এখানে দেখেন যে যেটা আমি এটার সাথে মিলিয়ে রাখছি, যার কারণে প্রবলেমটা হয়েছে। সো এইটাকে আমার রেফারেন্সটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে নামটা আপনার হচ্ছে এই হেডারের সাথে আপনি ওইখানে করতে পারেন, না হলে এইটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সো এইটার রেফারেন্স হচ্ছে, ধরেন আমরা এই জিনিসটা করে এখানে নিয়ে আসি, এবং এইটাকে আমরা এজ এ রেফারেন্স হিসাবে ইউজ করি। সো এটা হচ্ছে সেল Q14, কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রোল। সো আমরা এটাকে এডিট করতে পারবো আবার যে কোনোটা। সো সিলেক্ট করে আমরা এডিটে যদি হচ্ছে যাই, এটা হচ্ছে G2, এটা হচ্ছে আগেরটা, এটা আমাদের না, ওই যে এটা, এই যে এটা আমরা যে ব্লু ফরম্যাটিংটা দিচ্ছি এইটা। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে সার্চ দেন যদি অ্যাপ্লাই, ওকে,
আমাদের এই ফর্মুলাটাতে এইটা অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে এখন Q14। ওকে, এটা অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট হয়েছে। LICLICE। ওকে, আমি এখানে যে ভুলটা করছি আসলে এটার জন্য হয় নাই, আমি আসলে সিলেক্ট করছি এটা সহ, আমাকে সিলেক্ট করতে হবে যে এতটুকু। ওকে। সো আমরা এই রুলসটা, কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুল, এই রুলসটা এখানে, তো আমরা এটাকে আগে ডিলিট করে দিই। লেটস এটাকে আমরা ডিলিট করতেছি। ওকে। ভাই হেডারটা বাদ দিয়ে সিলেক্ট করতে হবে তাই তো? হেডারটা বাদ দিয়ে সিলেক্ট করতে হবে, আমি এটাই বারবারই করতেছি। এটা যেখানেই থাক সমস্যা নাই। এটা আমি মিস করে গেছি আর কি। যেমন আমি নিউ রুলে দিলাম। ও আমার আবার ফর্মুলাটাও লাগবে। ফর্মুলাটা লেটস আমি কপি করে নেই। মূলত হেডারটা বাদ দিয়ে সিলেক্ট করলেই ওইটা হবে, মানে এই জন্যই যে আমাদের এক, যে রোটা আমি এখানে লিখতেছি তার থেকে এক রো উপরের এইটা হাইলাইট করতেছে, কিন্তু এক্সাক্ট যেটা করার কথা সেটা না করে তার একটা উপরে করতেছিল। সো যেটা হয়, ইউজ ফর্মুলা, ফর্মুলাটা দিয়ে দেই, দেন আমি একটা ফিল কালার দেই। আমি এখান থেকে চাইলে আপনার ফন্ট সিলেক্ট করতে পারেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার, মানে মূলত ফরম্যাটিং আপনি যত ধরনের ফরম্যাটিং আছে, এই যে দেখেন এখন কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। সো এইখানে এখন আপনি ধরেন বব লিখবেন, এটা সিলেক্ট করতেছেন। সো আমি ওই ভুলটা করছিলাম যে এখানে আপনার সহ সিলেক্ট করে ফেলছি। সো এটা প্রবলেম না, ইভেন এটা যদি এখন আমি এইখানেও নিয়ে যাই, দেখবেন সেমই কাজ করবে। আমি ওটা কাট করে নিলাম। সো এখন যদি ধরেন যে আমি না, দেখেন কাজ করতেছে। সো এটা হচ্ছে মূলতই। তো এটা গেল হচ্ছে একটা আপনার ডাইনামিক আরেকটা বিষয় আমি হচ্ছে দেখাবো। সেটা হচ্ছে ধরেন আপনি এই একটা পর পর আপনি করতে চান, হাইলাইট করতে চান, কিংবা জোড় সংখ্যক যে রো গুলো আছে এগুলো হাইলাইট করতে চান। আপনাদেরকে ওই ওই দিন একটা ফর্মুলা দেখাইছিলাম, মড ফর্মুলা, খেয়াল আছে? এটা হচ্ছে বাকশেষের জি জন্য। ভাই। তো ভাগ। এই মড ফর্মুলাটা ইউজ করে আমরা এটাই করতে পারি। যেমন ধরেন যে এটা রো 1, মানে এই ডেটার ক্ষেত্রে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাই না? সো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি এখানে দেখাই, মড ফর্মুলাটা নেই, মড, এবং এই নাম্বার, নাম্বার মানে হচ্ছে এটা ভাজ্য আর কি, যেটাকে আমি ভাগ করব। সো এটাকে আমরা রো ফর্মুলা ইউজ করব। রো ফর্মুলা হচ্ছে ওই রো নাম্বারটা সে আমাকে রিটার্ন করবে। সো এই রো জন্য আমি হচ্ছে এই যে যে রেঞ্জটা, ব্র্যাকেট, এটার জন্য ধরেন যে আমি হচ্ছে রো নাম্বারটা নিব, এবং আমি ফর্মুলা যেটা হচ্ছে ভাগ করব, ধরেন যে আমি 2 দিয়ে, এবং এই জিনিসটা আমি টেস্ট করব যে, যেহেতু আমি যদি 2 দিয়ে ভাগ করি, ধরেন আমি ইকুয়াল 1 দিলাম, আমি আরেকটু বুঝাই দিতেছি। দেখেন এটা আসলে হচ্ছে ট্রু। আর আমি যদি এটা ড্র্যাগ করি, 5টা আসছে। আচ্ছা, জিনিসটা এখানে দেখালে আপনার বেশি ভালো হবে, কারণ এটার সাথে কিভাবে আমি এখানে আবার লিখি ধরেন, কিংবা আমি এই ডেটাটাই আবার কপি করে দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে। ওকে, কন্ট্রোল সি, বি। ওকে। সো এইখানে ধরেন আমি মড ফর্মুলাটা নিচ্ছি, মড নিচ্ছি হচ্ছে রো, রোতে আমি এই রেফারেন্সটা ইউজ করতেছি, এবং আমি ভাগ করতেছি 2 দিয়ে, এবং আমি বলতেছি ইকুয়াল, এটা 1 কিনা আমি এটা টেস্ট করতেছি। আচ্ছা, ওটা আমি বলতেছি আসলে কি। সো এটা বলতেছে এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু। তার মানে কি? তার মানে হচ্ছে দেখেন, মড ফর্মুলা এটাকে যদি আমি করি, দেখেন রো, সো এটা একটা রো যেটা হচ্ছে 27। এই 27কে 2 দিয়ে যখন আমরা ভাগ করি, তখন হচ্ছে আমার 13, 2 হচ্ছে আপনার কত, 26। তাহলে এক ভাগশেষ থাকবে, তাই না? কারণ ভাই যদি ভাগ করি,
মূলত এটার যে রো নাম্বারটা সে এটাকে নিচ্ছে, যে যেটা হচ্ছে 27, এখানেও দেখাচ্ছে 27। এবং যখন আমি 27-কে 2 দিয়ে ভাগ করতেছি, তখন আসলে কি হইতেছে, 26, সে তো সে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, কিন্তু 26-এর পরে আরো এক ভাগশেষ থাকতেছে, যদি আমি এক্সাক্ট ইটা করি আর কি, ভাগশেষ রাখতে চাই আর কি। তাহলে ভাই বিজোড়। তো যেটা হলো যে আমি এটা চেষ্টা করতেছি এটা ইকুয়াল টু এক কিনা। সো এক হলে তার মানে এটা কি বোঝাবে, ভাগশেষ যখন এক, আমি যখন 2 দিয়ে কোনো একটা বিজোড় সংখ্যাকে ভাগ দিব, সবসময় আমার ভাগশেষ কত থাকবে, এক থাকবে। সো এই জন্য দেখেন যে বিজোড় সংখ্যক আমার রো গুলো আছে, সেগুলোর জন্য ট্রু হয়ে গেছে, বাকিগুলোর জন্য ফলস হয়ে গেছে। এটাই হচ্ছে মানে মূল লজিক। এটা আপনি চাইলে উল্টায় দিতে পারেন, ধরেন আপনি যদি এখানে ইকুয়াল 0 দেন, তাহলে এটা জোরের জন্য ট্রু হবে, বাকিগুলোর জন্য ফলস হয়ে যাবে। দেখেন যেগুলো ট্রু ছিল সেগুলো ফলস হয়েছে, যেগুলো ফলস ছিল সেটা ট্রু হয়েছে। সো এই লজিকটা কাজে লাগায়, ধরেন যখন ট্রু হবে আমার এই বিজোড় সংখ্যক, এই রোটা আপনার হাইলাইট হবে, এটা হাইলাইট হবে, এইভাবে করতে পারি। সো আমি যদি ফর্মুলাটাকে এটা কপি করে নেই, দেন সেম আমি আবার সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, নিউ রোল, এবং এখান থেকে আমি ফর্মুলা, দেন আমি হচ্ছে ফর্মুলাটা লিখে দিব, দেন হচ্ছে আমি যে কোনো ইচ্ছা মতো আমাদের যে ফরম্যাটিং, সেই ফরম্যাটিংটা আমরা হচ্ছে দিয়ে দিব। দেন ইভেন এখান থেকে যদি আমি ওকে দেই, দেখেন যে সেলগুলো ট্রু আসছে সেটা আছে। এখন এটা যেটা করছে কি, জোড় সংখ্যক যে রো গুলা, মানে যে রো গুলা হলো জোড়, সেগুলাই হয়েছে, আর বাকিগুলা আর একটা কালার পেয়ে গেছে। আপনি চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যে ধরেন যে এখানে তো একটার পরে একটা আসছে, আপনি যদি চান যে না দুইটার পরে পরে রো হাইলাইট হবে, সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ধরেন যে 2 দিয়ে ভাগ না দিয়ে হয়তো আপনি 3 দিয়ে ভাগ দিতে পারেন। আহ, বা হচ্ছে এখানে যেটা, ধরেন আপনি এটাকে যদি আমি 0, এখানে যদি আমি আবার অন দেই, এখানে ডেটাটা কম আছে তো। সো জিনিসটা যদি আমি আবার ইয়েতে যাই এবং ম্যানেজ রুলে যাই, সো এইটা হচ্ছে আমার এই, নো আমি তো এটা স্টপ করতেছি না, জাস্ট এটা করতেছি। ওকে। সো এখানে হচ্ছে এখন আমি যদি 2 বা হচ্ছে আমার ফর্মুলাটা তো হচ্ছে চেঞ্জ করতে হবে ওইখানে, আমি এখানে চেঞ্জ করতেছি, আর চে- বোঝার চেষ্টা করতেছি যে এখানে হইতেছে। তো জিনিসটা হচ্ছে আমার এই হচ্ছে ফর্মুলাটা, তাই না? সো এটাকে যদি আমি এডিট রোল করি, সো এইখানে ধরেন যে আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ দিই, তখন দেখেন জিনিসটা কি হয়। আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন এখন কিন্তু কি হইতেছে, ওই সেম রোটাকে সে 3 দিয়ে ভাগ দিচ্ছে। তো এখন কি হইতেছে দেখেন, তিনটা পর পর হচ্ছে আপনার হইতেছে। সো আপনার এইভাবে অ্যাডজাস্ট করে আপনি যদি ধরেন যদি এটা 4 দিয়ে দেন, দেখবেন যে আপনার 4টা পর পর হইতেছে। এখন এটা জোড় সংখ্যক যেটা, সেটার জন্য এটা হইতেছে। আপনি এখানে 0 আছে, অন দিয়ে করতে পারেন। সো মূলত আপনি মানে ভাগশেষটা আপনাকে চিন্তা করতে হবে, ভাগশেষের এই লজিকটাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো সংখ্যক রো যদি আপনার এরকম বা একটা সংখ্যা পর পর যদি আপনাকে হাইলাইট করতে হয়, সেটা আপনি হাইলাইট করতে পারবেন। সো এটা ছিল আপনার কন্ডিশনাল ফরম্যাটিং। আজকে ভাবছিলাম যে হচ্ছে ক্লাসটা হয়তো বা শর্টই হবে, বাট দিন শেষে কি এটা লম্বাই হয়ে গেল। আর না হলে মানে আরো একটু আমি ডিটেলসে দেখাইতে পারতাম, ইচ্ছা ছিল। কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো স্কিপ করছি, আসলে আমি এখন ওইরকম মানে টানা এত সময়ে অনেকটা আমি এনার্জিও পাইতেছি না হয়তো। লাস্ট বুঝতে পারতেছেন যে আমার একটু কথা বলতে একটু প্রবলেম হতেছে, একটু ঠান্ডা ঠান্ডার আছে। তো যার কারণে আমি একটু কিছু বিষয় হয়তো একটু স্কিপ করেও গেছি, বা লাস্টের দিকে আমার ভয়েস টোনও হয়তো বা অনেকটা লো হয়ে গেছে, আমার একটু আসলে এখন বুঝাইতে অনেকটু কষ্ট হইতেছে। বাট আমি মোটামুটি যেগুলা একদমই না টাচ করলে না, আমি সেগুলা হচ্ছে চেষ্টা করছি। সো এখন আপনাদের কাজ হবে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আর একটু ডেপথে যাওয়া, আরো বিভিন্ন রিসোর্স থেকে দেখা জানা এবং বোঝার চেষ্টা করা। ওইটা না করলে আপনি ধরেন যে কোনো ইয়েতে আগাতে পারবেন না, ওইটাকে একটা অভ্যাস হিসেবে তৈরি করতে হবে। সো এই ইয়েতে যদি কোশ্চেন্স থাকে এই রিলেটেড, তাহলে বলতে পারেন, নাহলে আমি একটু ওই ফর্মুলার বিষয়টা বলছিলাম, ওটা আমি একটু দেখাবো, দেখা শেষ করবো আর কি দ্রুত। এখানে কি কারো কোনো কোশ্চেন্স আছে যতটুকু করলাম ওভারঅল? ভাইয়া পরেরটা একটু দেখাই। হ্যাঁ,
বুঝি নাই। ওরা ওই ফর্মুলাটা দেখে দিত আচ্ছা, তো চ্যাট ফর্মুলার জিপিটি দিয়ে। ক্ষেত্রে যেটা হ্যাঁ, সেটাই। সো ফর্মুলার ক্ষেত্রে যেটা হইতেছে আপনার, আপনি যে কোনো কিছুই আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন এখন। সো আমি যদি চ্যাট জিপিটিতে যাই, ওকে, সো ধরেন যে আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিছি, সে ফাইলটা আমি একটু হচ্ছে বের করে নিই, হ্যাঁ, দেন আমি দেখাইতেছি যে আপনারা আসলে প্র্যাকটিসটা কিভাবে করতে পারেন। সো এক্সেল, লেটস সে এখানে হচ্ছে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, সো ধরেন আপনার এই লজিক্যাল ফর্মুলাগুলা প্র্যাকটিস করতে হবে। সো ওর সাথে আপনি অলরেডি কনভারসেশন ধরেন যে হচ্ছে শুরু করতে পারেন, সমস্যা নাই। ধরেন বলতে পারেন যে, আপনি বাংলায়ও বলতে পারেন, সমস্যা নাই। আহ, আশা করি যে হচ্ছে আপনারা মোটামুটি সবাই এটার সাথে ইউজ টু, না হলেও এটা অ্যাটলিস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করেন, দেন তারপরে ইউজ করা শুরু করেন। ইভেন বেসিক ভার্সনটা আপনাদের মোটামুটি ম্যাক্সিমাম কাজের জন্য ইনাফ। 80 থেকে 90% কাজের জন্য হচ্ছে এটা আমি মনে করি যে হচ্ছে ইনাফ। সো এটা কোনো প্রবলেম না। দেন তারপরেই হলে আপনার হয়তোবা পেইড ভার্সন নিতে পারেন। ওকে, সো আমি ওকে বলতে পারি, হ্যালো, হেল্প মি টু প্র্যাকটিস, ওর যে কোনো কিছু বলতে পারেন আর কি, প্র্যাকটিস এক্সেল ফর্মুলা। দেন যেহেতু আমি আপনাদেরকে কিছু কোশ্চেন দিছি, সো এটা আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। সো আপনি বলতে পারেন যে, আই উইল গিভ ইউ এ ডেটা সেট অ্যান্ড কোশ্চেন্স, ইউ will explain to me and help me understand the formulas. এটা বিভিন্নভাবে হইতে পারে, জাস্ট আমি এই এক্সাম্পল হিসেবে দেখাই দিয়েছি। সো একটাই বলতেছে, সো বলতেছে যে তোমার ডেটা সেটটা শেয়ার করো এবং কোশ্চেন গুলো শেয়ার করো, দেন আমি হচ্ছে তোমাকে এই দিব। সো ধরেন আপনি জাস্ট ডিরেক্টলি ছবিও শেয়ার করতে পারেন স্ক্রিনশট করে, অথবা আপনি ধরেন যে এই ডেটাটাই করে দিতে পারেন জাস্ট কপি পেস্ট করে। সো কপি করলাম, দেন এখানে বললাম, সো দেন আমি নিচে হয়তো একটু লিখেও দিতে পারি যে এটা হচ্ছে আমার ডেটা সেট। সো লেটস সে দিস ইজ মাই ডেটা সেট, দেন লেট মি গিভ ইউ মাই কোশ্চেন্স। ওকে, সো ডেটা সেটটা ও হয়তো আপডেট করে নিল, দেন আমি অলরেডি কোশ্চেন গুলো কপি করে নিয়ে আসে। সো এইগুলো হচ্ছে আমার কোশ্চেন্স, আমি এটা কপি করলাম। ওকে, দেন দেখেন আমি কোশ্চেন গুলা দিতেছি, দেন তারপরের জিনিসটা দেখেন যে ও কি করতেছে। দেখেন ও প্রত্যেকটা ফর্মুলা ও আমার জন্য লিখে দিছে। এখন যদি চান যে আপনি টেস্ট করবেন, এখান থেকে জাস্ট কপি করেও টেস্ট করতে পারেন। ও আগে দেখেন কি লিখছে, যে দিস ফর্মুলা চেকস ইফ দ্য ভ্যালু ইন কলাম সি, সো কোশ্চেন অনুযায়ী এটা ডিপার্টমেন্ট কি এইচআর, যদি এটা সত্য হয় দেন ইট রিটার্ন ইয়েস, আদারওয়াইজ ইট রেসন। যদি আপনি এতটুকুতেও না বুঝেন, তাহলে আপনি ওরে আরো ডিটেলসে আপনার হলো এক্সপ্লেন করতে পারেন। ওরে আবার দিতে পারেন, ওরে হচ্ছে মানুষের সাথে যেভাবে কথা বলেন বা আপনি আরো বুঝাই দিতে বললে ও আরো ভেঙে বুঝাই দিতে দিতে পারবে বা দিবে। যদি আমি বলি যে গিভ মি মোর ডিটেলস
জাস্ট এতটুকু যদি আমি দেই, দেখবেন যে ও এটাকে আরেকটু এলাবোরেট করবে বা আমাকে আরেকটু বেটার করার এই জন্য করবে, যে স্টেপ গুলা দিতেছে এখন। দেন ওর সাথে জাস্ট এইভাবে হচ্ছে এই করে মূল জিনিসটা কিন্তু আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন। সো এরপরে যদি স্পেসিফিক কোনো একটা ফর্মুলা যদি আপনার হচ্ছে বুঝতে সমস্যা হয়, ওই অংশটাকে কপি করে আপনি আবার এখানে দিলেন, দেন ওকে বললেন যে এইটা আমাকে আর একটু বেটার ওয়েতে বুঝাই দাও বা এরকম কিছু। সো জিনিসগুলো কিন্তু আমি ওইভাবেই করি। যেমন ওই দিন হচ্ছে আমি একটা কাজ করতে গিয়ে একটু আমার প্রবলেম হইতেছিল, সো ওর কাছ থেকে হেল্প নিয়ে কিন্তু আমি ওইটা আবার ওই ফর্মুলা কাজটা আমি হচ্ছে করে ফেলছি। সো বিষয়টা হচ্ছে এরকম। এটার যদি আমার মনে হয় যে আমাদের এটার সবারই ওইটা নেওয়া দরকার। অ্যাটলিস্ট আমাকে বেশি ভালোভাবে হচ্ছে শিখতেও সাহায্য করবে। এখন দেখি আমরা এই ফর্মুলাগুলো কাজ করতেছে কিনা। লেটস সে ও প্রথমে যেগুলো দিছিল ওগুলো আমরা দেখতে পারি। ধরেন প্রথম ফর্মুলাটাই কি বলছে, ডিটারমিন ইফ এমপ্লয়ি বিলংস টু এইচআর ডিপার্টমেন্ট। তো এটা যদি এইচআর ডিপার্টমেন্টে হয়, সো কপি, দেন হচ্ছে ফর্মুলা। এখন আমি যদি এখানে পেস্ট করে দিই, দেখেন এটা কিন্তু কাজ করতেছে। যে সি টু ইজ ইকুয়াল টু এইচআর হলে ইয়েস, দেন হচ্ছে নো। সো সি টু যেহেতু এইচআর, এই জন্য এটা ইয়েস দেখাচ্ছে, তাই না? এটাই আর কি। সো এইভাবে আপনারা যে কোনো ফর্মুলা আপনারা, বা এটা শুধু ফর্মুলার জন্য না, আপনি ধরেন আজকে কি শিখলাম আরো, ডেটা ভ্যালিডেশন বা এরকম। সো আপনি বলেন যে প্লিজ গিভ মি ডিটেলস অ্যাবাউট ডেটা validation in Excel. I am learning, let's say, data validation recently. দেখেন, এই যে যত ধরনের ক্রাইটেরিয়া আছে আমি আপনাদেরকে যেগুলো দেখাইছি, এই সবগুলা এখানে আসতেছে। আপনি ওরে আরো পুশ করলে ও আরো দেখাবে। আর আপনি যদি আরো অ্যাডভান্স বিষয় দিতে পারেন, ও আরো অ্যাডভান্স দেবে। সো এটার কোনো শেষ নাই। লার্নিং এর এখন সব থেকে যে কোনো কিছু শেখা এখন অনেক সহজ। সো এটা জাস্ট আপনাকে সিম্পল একটা জিনিস দেখাইলাম। এটা অনেক কিছু আপনার আরো ওর চ্যাট জিপিটি বা আদার্স টুলস ইউজ করে আপনি সহজে হচ্ছে শিখতে পারবেন। তো আশা করি হচ্ছে বিষয়টা হচ্ছে বুঝতে পারছেন। তো এখন মোটামুটি আমরা শ- শেষ করতে পারি আর কি। তো আমি রেকর্ডিংটা এখন